আসসালামু আলাইকুম স্যার, আমরা শুরু করতে চাই। হ্যাঁ স্যার, আপনি বলুন, আমি বললে আমি শুরু করব। জি জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ডক্টর বৃন্দ, ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমাদের এই প্ল্যাটফর্মে যিনি আমাদের ক্লাস নেবেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার, যিনি অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে পাশাপাশি এই উপমহাদেশের স্বনামধন্য হোমিওপ্যাথিক ডক্টর কেসি দাস এবং ডক্টর তপন কাঞ্জিলালের যিনি স্নেহধন্য স্টুডেন্ট ছিলেন, যাদের কাছ থেকে হাতে কলমে শিখে আমাদেরকেও শেখাচ্ছেন এবং নিয়ম নীতির ব্যাপারে খুবই অটল একজন হোমিওপ্যাথিক ডক্টর, যার কাছ থেকে আমরা হোমিওপ্যাথিক রুলস রেগুলেশন সহ আমরা শিখতে পারি সকল সময়ে। আজকে আমাদের প্ল্যাটফর্মে তেমনি একজন গুণী হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার আমাদের উদ্দেশ্যে আমাদের আজকের ক্লাস নেবেন। আমি সঞ্চালনার দায়িত্বে আছি ডক্টর হামিম। আজকে আমাদের টপিকস হচ্ছে পেলিয়েশন, সাপ্রেশন অ্যান্ড কিউর পার্ট 2। আমি সরাসরি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকে আজকের ক্লাস শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার আপনি শুরু করুন স্যার। উপস্থিত, আলোটা কি ঠিক হচ্ছে? আমার আলোটা কি পরিষ্কার হচ্ছে, না আলোটা একটু বাড়াতে হবে? স্যার স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। আমাকে আমাকে দেখা যাচ্ছে? জি জি স্যার, দেখা যাচ্ছে এবং পরিষ্কার আছে স্যার। পরিষ্কার আছে তো? ঠিক আছে। জি স্যার। আওয়াজ ঠিক আছে? আওয়াজও ঠিক আছে স্যার। ঠিক আছে। উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে যথাযথ সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। এবং আজকের যে আলোচনাটা, যেটা মূল আলোচনাটা হচ্ছে সিম্পল সাবস্টেন্স। আমি এখনো পর্যন্ত সাপ্রেশনে বিশেষ কিছু ঢুকি নাই, আমি শুধু টাচ করে করে গেছি। সাপ্রেশন নিয়ে আমি বছরখানেক 1-1.5 বছর কাটিয়ে দিতে পারবো, আমার কাছে কোনো অসুবিধা নেই, মাসে একটা করে ক্লাস মাত্র। কিন্তু বেসিক জায়গাটা আগে বুঝতে হবে, হোমিওপ্যাথির জায়গাটা। এবং আজকে আমি যে আলোচনাটা করবো সিম্পল সাবস্টেন্স নিয়ে। হোমিওপ্যাথির এই জায়গাটা হচ্ছে ভয়ঙ্কর কঠিন জায়গা। এটা কিন্তু কিছুটা আলোচনা করেছেন ডাক্তার ট্রেন্ট করেছেন, এবং সেখানটা পড়েও যে খুব ভালো বোঝা যায় তার না। খুব ভালো বেসিক নলেজ না থাকলে ফিলোসফি আপনি কিন্তু প্রতি মুহূর্তে ধাক্কা খাবেন। হোমিওপ্যাথি সমাজে পণ্ডিতের তো অভাব নেই, আমরা কম বেশি সবাই কিছু না কিছু সাবজেক্টে পণ্ডিত। কিন্তু কিভাবে হোমিওপ্যাথিকে অ্যাপ্লাই করব, কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা এগোবো, সেইটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি সাজাতে পারবেন না, কুটি সাজাতে পারবেন না। সৈন্য আপনার কাছে প্রচুর আছে, যে সৈন্যটা যদি ঠিক মতো নীতিসম্মতভাবে পরিচালনা না করতে পারেন, আপনি অধিক সৈন্য থাকলেও পরাজিত হবেন, অর্থাৎ অধিক জ্ঞান থাকলেও পরাজিত হবেন। এবং আমরা পরাজয়গুলোকে স্বীকার করি না। মানে হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসা পদ্ধতি যেখানে কিওর, প্যালিয়েশন, সাপ্রেশন তিনটে ঘটনা আছে। আপনারা ফেসবুকে বহু কেস দেখতে পাবেন, যে কেসগুলো আরো কিওর কিওর বলে লাফাচ্ছে। কিওর এত সোজা নয়, এবং বর্তমান যুগে কিওর করাটাও খুব কঠিন। তবু এরই মধ্যে যেটুকু করা যায় সেইটুকু আমরা নিশ্চয়ই করার চেষ্টা করব। এইবার দেখুন, তাহলে আমরা যদি মৌলিক বিষয়টা যদি না বুঝি, তাহলে আমরা শুধু সিমটমের কিওর, না সিমটমের প্যালিয়েশন, না সিমটমের সাপ্রেশন করব, তা তো নয়। সাপ্রেশন তো সিমটমের সাপ্রেশন হতে পারে, মায়াজেমেটিক সাপ্রেশন হতে পারে। এই মায়াজেমেটিক সাপ্রেশন তার ব্যক্তিগত জীবনে, তার জীবনযাত্রা থেকে আমরা পেতে পারি। আমরা তো সাপ্রেশনের গল্প তো জানি, তো আমরা সাপ্রেশন নেই, তো ইমোশনাল সাপ্রেশন নেই, ডিজিজ সাপ্রেশন নেই,
কারণ আমরা তার কোন পরিবেশ থেকে সে উঠে আসছে সেই জায়গাগুলো আমরা খোঁজ খবর নেই। এইগুলো না নিয়ে শুধু সিমটম নিলে পরে কিচ্ছু হবে না, ওই প্যারালাইসিস সাপ্রেশনে বেশি হবে। বিবেক বোধ যদি থাকে তাহলে সে কিন্তু বিবেকের যন্ত্রণায় সে ভুগবে। এবং আমাদের হোমিওপ্যাথ হতে গেলে আগে বিবেকটাকে জাগ্রত করতে হবে। এবার আসা যাক সিম্পল সাবস্টেন্স। সিম্পল সাবস্টেন্স কথাটা চট করে বললে কিন্তু বোঝা মুশকিল আছে। এখানে হ্যানিম্যান যে কত সেটা বুঝতে গেলে এটা বুঝতে হবে। আগে সিম্পল সাবস্টেন্সের আগে আমরা একটু আসি। আমি ভৌত বিজ্ঞানের বেশি গভীরে আমি যাব না, আমি জাস্ট এটা বোঝার সুবিধার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু আমি গ্রহণ করব। তাহলে দেখুন, এই যে আপনি একটা পদার্থ দেখতে পাচ্ছেন, পদার্থ মানে দৃশ্যমান তো দেখতে পাচ্ছেন, আমি পদার্থ দেখতে, সব পদার্থ আমরা দেখতে পাই, চোখ দিয়ে দেখতে পাই, বা যাদের চোখ নেই তার হাত দিয়ে অনুভব করতে পারে, স্পর্শ করে অনুভব করতে পারে। তাহলে ব্যাপার হচ্ছে যে ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু পদার্থ আছে এগুলো তো আমরা তো দেখতে পাচ্ছি, এইগুলোকে বলে সাকার বলা যেতে পারে। যেগুলো দেখতে পাই সেগুলো সাকার, আর যা দেখতে পাই না, যা অনুভব করি সেগুলো নিরাকারের মধ্যে পড়ে, যার কোনো আকার নেই। সাকার বলতে যার আকার আছে, আর নিরাকার বলতে যার আকার নেই। এবার দেখুন, আপনার কাছে ধরুন একটা তামা পেয়েছেন কি লোহা পেয়েছেন, লোহাটা সাকার আপনি দেখতে পাচ্ছেন। এবার লোহাটাকে আপনি ভাঙতে শুরু করলেন, গুঁড়ো করতে শুরু করলেন। গুঁড়ো করলে কি হলো, তার ওই সাকার ওই রূপটা থাকলো না, গুঁড়ো রূপটা তো আপনি দেখতে পাবেন সাকার। এই যে ভাঙতে শুরু করলেন, ভাঙতে ভাঙতে একটা সময় গিয়ে যখন পরমাণুতে যখন আপনি পৌঁছচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার ইন্দ্রিয়গ্রাহ্য চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, তখন ওটা নিরাকার হয়ে গেল। বিজ্ঞান কিন্তু এটাকেও নিরাকার রাখেন। বিজ্ঞান তার উন্নত প্রযুক্তির দ্বারা অণুকে দেখাতে পারছেন। প্রথমে অণু দিয়ে হলো, অণুর পর অনেক অণুকে ভেঙে পরমাণুতে আসা গেল। পরমাণুতে আসার পর আমরা কি করছি দেখতে পাচ্ছি কি, ইলেকট্রন গুলো একটা সার্কেল করে ঘুরে বেড়ায় কার, নিউক্লিয়াসে। নিউক্লিয়াস হলো সেন্টার। সেন্টারে কি থাকে, মানে প্রোটন থাকে এবং হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেন তিনটে ভাগ আছে, তার মধ্যে একটি ভাগে দুটি ভাগে ইয়ে থাকে না, নিউট্রন থাকে না। যাকে এই কচকচানিতে আমি যাচ্ছি, সোজা কথা আমার সেন্টারে কে থাকবে, প্রোটন থাকবে ধনাত্মক আয়ন, আর নিউট্রন হচ্ছে কোনো আয়ন নেই, ওরা প্লাস মাইনাস কিছুটাই না। আর ঋণাত্মক আয়ন যেটা আছে সেটা হচ্ছে ওই বিভিন্ন কক্ষপথে ঘুরবে, নির্দিষ্ট কক্ষপথের নির্দিষ্ট সংখ্যক আছে, আপনি খুশি মতন ওখানে ঢোকাতে পারবেন না। এইটা ঘুরছে, এইটা হচ্ছে কিন্তু তার পরমাণুর আকার হলো। পরমাণু আমরা দেখতে পাবো না, আমরা কিন্তু যন্ত্রের চোখ দিয়ে সেটাকে দেখতে পাবো, তাহলে এটাকেও সাকার ধরা যেতে পারে। এরপরে কি হলো, এরপরে তো আরো মেশন টেশন অনেক কিছু আছে, অনেকগুলো স্টেজ আছে। এই স্টেজগুলোর পর এখন বর্তমানে যেটা বিজ্ঞানীরা বলছেন বোসন। বোসন মানে সত্যেন্দ্রনাথ বোসের নামে এটা করা হয়েছে, তিনি এটা আবিষ্কার করেছিলেন আইনস্টাইনের সঙ্গে। এবং আচার্য সত্যেন্দ্রনাথ চন্দ্র বোস তো আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে এক সময় গিয়েছিলেন, মানে সম্ভবত আচার্য ছিলেন, পরবর্তীকালে এখানে এই দেশে এসছেন। তো ফলে ব্যাপার হচ্ছে এই যে সত্যেন্দ্রনাথ বোসের নামে এটা করা, পোষণ করা। এখন একটা মিউনিকে পরীক্ষা চলছে, এখনো পর্যন্ত চলছে সেই পরীক্ষা। এই যে বোসন কণা, এখন বলা হচ্ছে কি এই বোসন কণা থেকে বাকি কণাগুলোর সৃষ্টি। তাহলে বোসন কণা হলো, বোসন কণা আমরা আইডেন্টিফাই করতে পারলাম, সেটা আইডেন্টিফাই অলরেডি হয়ে গেছে মিউনিক পরীক্ষা। বোসন করার পরের স্টেজটা হচ্ছে কি, এইটা হচ্ছে শক্তি স্তর। তাহলে শক্তি স্তর থেকে, শক্তি স্তর হচ্ছে নিরাকার, তার কোনো বস্তুর কোনো আকৃতি তার মধ্যে নেই। এবার তারপরে বোসন এলো, সাকার এলো, এবার আস্তে আস্তে সাকারের পরিমাণ বাড়তে শুরু করলো, করতে করতে একটা সময় গিয়ে বস্তুকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বস্তুটা আসলে কি, কনসেন্ট্রেটেড ফর্ম অফ এনার্জি। কনসেন্ট্রেট মানে এনার্জিকে যেমন দুধকে জমিয়ে, যেমন বরফকে জলকে জমিয়ে বরফ করা হয়, তেমনি হচ্ছে শক্তিকে যদি জমানো হয় তাহলে আলটিমেটলি একটা সময় গিয়ে সেটা আমরা বস্তু আকারে দেখতে পাবো।
এই কথাটা কতটা সত্য? আইনস্টাইন কিন্তু E=mc², সেখানে একটা গতিতে পদার্থকে যদি চালানো হয় তাহলে সেটা শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই শক্তি মানে আকার আর নিরাকার, এই দুটো কিন্তু পরস্পরের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ বিষয় আছে, এর মধ্যে সম্পর্ক আছে। এটা কিন্তু কোনোটাই পরম সত্য নয়। প্রয়োজনে আমরা আকারে যাব, প্রয়োজনে আমরা সাকারে যাব, তবু আমি বলছি প্রয়োজনে নিরাকারে যাব, কখনো আকারে যাব। এই নিরাকার যে ব্যাপারটা, এই নিরাকার যে শক্তি স্টেজটা যেটা, এইটা নিয়েই হচ্ছে সমস্যা। এই শক্তি স্টেজটা থেকে দেখুন আপনি চলে আসছেন কি একটা তামাতে চলে আসলেন, আবার যদি ইলেকট্রন প্রোটনের সংখ্যা কম বেশি করা হয় বিভিন্ন মৌলিক পদার্থগুলো আপনি পাবেন। কিন্তু এগুলো সবগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে? বোসন থেকে সৃষ্টি হয়েছে। একমাত্র কণা বোসন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে একমাত্র কণা থেকে এই যে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থগুলো সৃষ্টি হয়েছে, সবই কিন্তু একমাত্র কণা থেকে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু বিজ্ঞান সম্মতভাবে প্রমাণিত। তাহলে এই যে পৃথিবীতে এত বিচিত্রতা, এত বিচিত্রতা, এত বিভিন্নতা, এত বিরোধ, সবকিছুই কিন্তু এক জায়গা থেকে তৈরি, এক থেকে সৃষ্টি। এবার আসা যাক, এই জায়গাটা আমি আশা করি কিছু আমি বোঝাতে পেরেছি। একটু প্রয়োজন আছে, পরে আমি বলবো কি প্রয়োজন আছে। তাহলে এই যে আমরা ভাবলাম যে এই এক জায়গা থেকে সৃষ্টি হয়েছে, একটু একটু ফিজিওলজিতে চলে যাই। আমাদের সৃষ্টি যেটা হয়েছে, বাবার দিক থেকে হ্যাপ্লয়েড একটা কোষ, মায়ের দিক থেকে একটা হ্যাপ্লয়েড কোষ, দুটো মিলে ডিপ্লয়েড কোষ করে একটা জাইগোট তৈরি হয়েছে। সেই জাইগোট থেকে কিন্তু আমাদের এই মানুষ জাতি তৈরি হয়েছে। আমি অন্য জায়গায় যাচ্ছি না। আচ্ছা বলুন, কোন মানুষটা সমান? কোন মানুষটা, প্রত্যেকটাই কিন্তু আলাদা, প্রত্যেকটাই আলাদা। কিন্তু তারা কোন সূত্রে বাঁধা? এই যে এত বিচিত্রতা, এত বিচিত্রতা থাকা সত্ত্বেও সৃষ্টিটা কোথা থেকে হয়েছে? ওই বোসন থেকে। পদার্থবিজ্ঞান তাই বলছে না এখন, বোসন থেকে। তারা ওই একটা ইউনিক জায়গা থেকে এত কিছু বিভিন্নতা সৃষ্টি হয়েছে। আমাদের তাহলে কি করতে হবে? আমাদের চিকিৎসা যখন করবো এই বিভিন্নতাগুলোকে আমরা কনসিডার করবো। কনসিডার করতে করতে আমরা ওই ইউনিক স্তরে চলে যাবো, যে পোষণের কথাটা ভাবছি। এখানে হ্যানিম্যান কি বলেছেন অর্গাননে? মাইন্ড অ্যান্ড বডি ইনসেপারেবলি বাউন্ড টুগেদার। তারা ইনসেপারেবল, তাদের আলাদা করা যায় না। তাহলে এই যে শক্তি কণা যেটা, এটাকে বলা ইনফ্লাক্স, এটাকে বলা ইনফ্লাক্স। ইনফ্লাক্সটা আপনাকে চিকিৎসা করতে গেলে বুঝতে হবে। ইনফ্লাক্স না বুঝলে সিকনেস বুঝতে পারবেন না, সিকনেস না বুঝলে ডিজিজ বুঝতে পারবেন না। আক্রমণটা করবেন কি দিয়ে? অস্ত্রের তো অভাব নেই আপনার কাছে। তাহলে এই যে ইনফ্লাক্সের একটা আমি সহজ উদাহরণ দিই, যেটা সবাই বুঝবেন। এই যে আপনারা আমার বক্তব্য শুনছেন, আপনার মাথার উপর পাখাটা ঘুরছে, পাখাটা কার দ্বারা ঘুরছে? এই যে যন্ত্রটা ঘুরছে কার দ্বারা? শক্তির দ্বারা। এই শক্তিটা আসছে কোথা থেকে? ধরুন কয়লা পুড়িয়ে যাচ্ছে আপনার, কয়লা ছিল আপনার সাকার, তাকে শক্তি ফর্মে নিয়ে গেল, নিরাকার হয়ে গেল। এবার নিরাকার হয়ে গেল, সে নিরাকার এসে কি করছে? এই ইয়েটাকে চালাচ্ছে, সাকারকে চালাচ্ছে, আপনার উপরে মাথায় পাখাটা ঘুরছে। তাহলে এই যে ইনফ্লাক্সটা, এই যে শক্তির যে প্রবাহ যেটা, এই শক্তির প্রবাহটা যদি বন্ধ হয়ে যায়, আপনার পাখাকে ঘুরবে? কোনোদিন ঘুরবে না। এই হচ্ছে ব্যাপারটা। মানুষের ক্ষেত্রে সেই ইনফ্লাক্সটা কি? কোন ইনফ্লাক্স? এই যে আমরা বেঁচে আছি, এই যে ভাইটাল ফোর্স, প্রাণ শক্তি, অনেকে জীবনী শক্তি বলেন, আমি প্রাণ শক্তি কথাটা বলতে পছন্দ করি, কিন্তু অসুবিধা কিছু, দুটোর মধ্যে সামান্য পার্থক্য আছে। যাই হোক, আমি সেই জায়গাটায় যাচ্ছি না। প্রাণ শক্তি, এই যে প্রাণ শক্তি, আমি মানুষটা মারা গেছে, আপনারা বলেন। আচ্ছা বলুন দেখি, মারা যাওয়ার পর তার দেহের কোন অংশটা ধরুন মারা গেছে, অপবাহিত পরে পরীক্ষা করে দেখুন কোনটা তার নষ্ট হয়ে গেছে? সবই তো আছে, শুধু মানুষটা নেই। তার মানুষ বলতে আমরা যা বুঝি, এই বডিটাকে বুঝলেও এই বোঝাটাও খুব, মানুষ বলতে সেই শক্তি, আমরা সেই শক্তিটা অর্জন করে আমরা বেঁচে থাকি। তাহলে যখন এই ইনফ্লাক্সটা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা কি হবে? মৃত্যু অবধারিত। কারণ এখানে হ্যানিম্যান কি বলছেন? যে এই যে শক্তি, প্রাণ শক্তি কি করে? গোটা শরীরকে অ্যানিমেটেড করে, মানে প্রাণদান করে। ঠিক এই কথা, অ্যানিমেটেড কথাটাই হ্যানিম্যান বলেছে।
তাহলে কি হচ্ছে, এই যে প্রাণ শক্তি কি হচ্ছে, সেটা কিভাবে করে না, একদম কর্তৃত্ব নিয়ে ছন্দে সেটা গোটা শরীরে চলে। যখন শরীরে চলে তখন আমরা সুস্থ। তাহলে ব্যাপারটা কিরকম হলো, এই প্রাণ শক্তিটা যখন আমাদের ছন্দে থাকে, তার জন্য ডিরেজমেন্ট অফ ভাইটাল ফোর্স বলেছে, অ্যাটাক বলেন নাই। তাহলে এইটা হলে আমরা সুস্থ থাকি। আর যখন আমরা অসুস্থ হই তখন ওই প্রাণ শক্তির ডিরেজমেন্ট হয়েছে। তাহলে একটা শক্তিকে যদি পরিবর্তিত করতে হয়, শক্তি দ্বারা হবে কি, আপনি আপনার পাশে এই যে ইয়েটা আছে, বইটা আছে, বইটা যদি আপনি মুখে বললে বইটা কি সরে চলে যাবে? শক্তির দ্বারা তাকে পরিবর্তিত করতে হয়। শক্তি ছাড়া কোনো কিছু পরিবর্তিত হয় না। মানে শক্তির গুরুত্ব কিন্তু অনেক বেশি এই সাকারের থেকে, মানে বস্তুর থেকে, কিন্তু বাদ দেওয়া যাবে না। শক্তি দুটোর মধ্যে বুঝে আমাদের কাজ করতে হবে। এই যে পেশেন্টটাকে আপনি যখন চিকিৎসা যখন করবেন, তখন আপনাকে কি দেখতে হবে, যে পেশেন্টটার এই যে তার সিমটম গুলো ডেভেলপ করছে, নিশ্চিত শক্তি স্তর আগে পরিবর্তন হয়েছে, কারণ ওইটাই তো কন্ট্রোলিং সেন্টার, শক্তিঘর। আপনার রাজধানী যদি আমি জয় করে ফেলি, তবে তো আপনার দেশটাকে কবজা করতে পারবো। আপনার যদি একটা অংশকে যদি আমি কবজা করতে, একটা অংশকে, একটা প্রভিন্সকে কবজা করলে কিন্তু আমি কবজা করতে পারবো না। আপনার সেন্টারটাকে কবজা করতে হবে। এইটি হচ্ছে নিয়ম। যুদ্ধের ক্ষেত্রে তাই নিয়ম। রাজাকে ধরো বা মন্ত্রীকে ধরো, তাহলে কিন্তু সে পরাজিত হবে। তাহলে এই যে সেন্টারটা, যেটা এই সেন্টারটা থেকে আমাদের প্রতি মুহূর্তে একটা ইনফ্লাক্স আসছে, শক্তি প্রবাহ আছে বেঁচে থাকার, ওই সেন্টারটা আক্রান্ত হলে পরে কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের শরীরে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা কি, এই যে সেন্টার থেকে ইনফ্লাক্স, এটা জীবন প্রবাহ যে আসছে, এই জীবন প্রবাহটা তাহলে আমাদের এই যে আসছে, ফলে আমরা যে সুস্থ আছি, এই জীবন প্রবাহটা তাহলে এই প্রবাহে যদি কোন রকম বাধা সৃষ্টি হয়, সেটাই তো সাপ্রেশনের কারণ। এই বাধাটা সৃষ্টি হলো বলে পরে সেখান থেকে তো রোগের উৎপত্তি। ব্যাকটেরিয়া ভাইরাস পরের গল্প। ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে সব রোগকে ব্যাখ্যা করা যায় না। আপনারা যারা প্র্যাকটিস অফ মেডিসিন পড়েছেন, বহু জায়গায় শুধু দেখতে পাবেন আননোন কজ, শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হচ্ছে। তাহলে এই যে পেশেন্টের মধ্যে আমার এই যে ইনফ্লাক্সটা আমি দেখলাম, যেটা ইনফ্লাক্সটা কিন্তু আপনার যখন বর্তমান যুগে বিচারে কি হবে, হ্যানিম্যান যে সময় জন্মেছিলেন বা সেই সময় মানুষের মধ্যে এত কলুষিত ছিল না, মানুষের মধ্যে এত কি বলবো, মানুষের মধ্যে খাদ্যই বলুন বা মানসিকতা বলুন, কোনোটাই কিন্তু এতটা ভেজাল ছিল না। ফলে তখন সিমটম যেভাবে ডেভেলপ করতো, এখন সিমটম ডেভেলপ করছে কিন্তু ওইভাবে নয়। আমরা একটা শিশুকেও জন্ম থেকে দেখতে পাচ্ছি রোগাক্রান্ত হচ্ছে। তার মানে কি, তার ইনফ্লাক্সে গন্ডগোলটা জন্মগত থেকেই শুরু হয়ে গেছে। বহু রোগ পাবেন আপনারা, সেগুলো আপনারা বইয়ে পড়েছেন, অটিজম থেকে ধরে, হ্যাঁ আরো অনেক নাম টাম আছে, সে নাম যাই থাক, নাম নিয়ে মাথা কামাচ্ছি। তাহলে কি হলো, এইখান থেকে তাহলে এখন বর্তমান যুগে এই যে জেনারেশন আপনার জেনারেশন, এই যে রোগের প্রভাবটা যেটা, এটাকে অস্বীকার করতে পারবে না। জিন তত্ত্ব কিন্তু এটাকে অস্বীকার করে না। হ্যানিম্যান কিন্তু আর ক্রনিক ডিজিজে কিন্তু হাজার হাজার বছর ধরে সোলার প্রবাহের কথাটা বলেছে। ভাবতে অবাক লাগে যে সময় একটা স্টেথোস্কোপ ছিল। আর বর্তমান যুগে কি হচ্ছে, প্যাথোলজি নির্ভর হোমিওপ্যাথি করার চেষ্টা করা হচ্ছে। প্যাথোলজি হচ্ছে ফিনিশ প্রোডাক্ট অফ মায়াজম, মায়াজমের দ্বারা তৈরি একটা প্রোডাক্ট। কিন্তু প্যাথোলজিকে অস্বীকার করা তো যাবে না, প্যাথোলজি জানতে হবে। এই প্যাথোলজির উপর ভিত্তি করে অ্যালোপ্যাথি দাঁড়িয়ে গেছে, অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিন তারা তাদের মতো চলে। দুর্ভাগ্যের বিষয় যে হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু তাদের যে প্যাথোলজি তৈরি করে, যে প্যাথোলজির কারণ যে মায়াজম, তাকে অস্বীকার করে চলেছেন। এই অস্বীকারটা শুধু আমাদের মতো সাধারণ লোকে করেছে তা নয়, দুটো ভাগ আছে। হেডিং এর মতো মানুষ, হিউডিসের মতো মানুষ, তারা কিন্তু এই মায়াজমকে মানেননি, কারণ তত্ত্বকে মানেননি। একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি ড্রাগ পুডিং এর কথা জানেন, যদি বিশ্বাস না নিজে ড্রাগ পুডিং করুন। ড্রাগ পুডিং করলে দেখবেন ড্রাগ কিন্তু আপনার কিছু বিভিন্ন সিমটম তৈরি করতে পারে। তাহলে বিভিন্ন সিমটম তৈরি করতে পারলে তাহলে অবশ্যই তার তৈরি করার ক্ষমতা আছে, ডিজিজ প্রডিউসিং পাওয়ার আছে তার। এই যে সিমটম গুলো তৈরি করছে আপনার, এটা শক্তির দ্বারা তৈরি হচ্ছে। ওষুধের শক্তির দ্বারা আপনি রোগ তৈরি করতে পারছেন। তাহলে যদি ওষুধ না হয়, তাহলে সেখানে
যদি সিমটম তৈরি হয় তাহলে সেটাও কোনো শক্তি করেছে, সেই শক্তিটাই তো মায়াতম, সেটাকে আমি অস্বীকার করবেন কি? ফলে এই যে মায়াজমের যে এই যে বন্ডিংটা আমাদের ভাইটাল প্রিন্সিপালের সঙ্গে, ভাইটাল ফোর্সের সঙ্গে, ভাইটাল ফোর্সের সঙ্গে আমরা পরে বলছি, আগে শক্তি স্তরে মানে ওই যে ইনফ্লাক্স স্তরে যেটা আছে, শক্তি স্তর যেটা, ওইখানে আগে বন্ডিংটা, ওটার পরবর্তী স্টেজে আমরা যেটা পাচ্ছি, কেন্ট বলেছেন, কি বলছেন, যে হু ইজ সিক, দ্য ম্যান ইজ সিক। ম্যান কনস্টিটিউট কি দিয়ে তৈরি করে? উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। উইল আন্ডারস্ট্যান্ডিং, উইল মানে তার ইচ্ছেগুলো আপনারা জানেন, ভালোবাসা, স্নেহ, মমতা, নিষ্ঠুরতা, এগুলো সব। আন্ডারস্ট্যান্ডিং মানে বোধ শক্তি, বোধ শক্তি তার বিচার ক্ষমতা, বোধ শক্তি। এই দুটো কি? এই দুটো কিন্তু ম্যান। দেখুন, ওই যে আমরা শক্তি স্তরে গেলাম, শক্তি স্তর থেকে পরবর্তী স্টেজটাই আসছে কিন্তু এইগুলো। এগুলো কি বেসিক ইনস্টিংক্ট অফ দ্য ম্যান। আপনি কি অ্যানাটমিক্যালি বা কোনো পরীক্ষা নিরীক্ষার দ্বারা এটাকে আইডেন্টিফাই করতে পারবেন? সিম্প্যাথেটিক, মাথার এই জায়গাটা সিম্প্যাথেটিক আছে, এই জায়গাটা নিষ্ঠুরতা আছে, এই জায়গাটা ভালোবাসা আছে, আপনি করতে পারবেন। ফলে এটাও শক্তি স্তরের জিনিস না হলেও শক্তি স্তরের প্রতিনিধি। এর খুব সুন্দর বলেছেন এই জায়গাগুলো, শক্তি স্তরের প্রতিনিধি। এইগুলোকে কোনো অ্যানাটমিক্যাল নলেজ দিয়ে আপনি এটাকে কভার করতে পারবেন। অথচ এর এই প্রথম বিকৃতিটা এখানেই শুরু হয়, পরবর্তীকালে প্যাথোলজি। প্যাথোলজি অনেক পরের জায়গায় আসে। এবার আপনি যখন প্রেসক্রিপশন করছেন, আপনি কি এই স্তর পর্যন্ত উঠে আসতে পেরেছেন? শুধুমাত্র যা পেলেন চোখের সামনে তার ভিত্তিতে ওষুধ দিয়ে দিলেন, দিলেই কিন্তু সাপ্রেশন। এই যে আমাদের চিন্তা ভাবনার যে গন্ডগোলটা, যেটা এই গন্ডগোলটা যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে আমাদের কিছু মহা মুশকিল হবে। এবং আজকে দেখুন, এই যে শক্তি স্তরের যে খেলা, যেটা আমি আগেই বলে দিয়েছি, এত বিভিন্নতা থাকলেও আমাদের সৃষ্টি কিন্তু সে এক। সেটা হ্যানিম্যান এই যে জায়গাটাকে আবিষ্কার করে, এটা একটা ভয়ঙ্কর জায়গা আবিষ্কার করেছে। ওটা মেডিকেল সায়েন্সটাকে পুরো চেঞ্জ করে দিয়েছেন, শুধুমাত্র আমাদের দোষে, হোমিওপ্যাথির দুর্দশে, শুধুমাত্র আমাদের দোষে। এবার আসা যাক যে আজকে এই সাপ্রেশন গুলো ঘটে, আপনারা বিভিন্নভাবে ঘটতে পারে। এইবার ধরুন, এই যে বাচ্চা ছেলেটাকে আপনি যেটা দেখলেন, ধরুন একটা আপনার কাছে মেন্টাল অসুবিধা নিয়ে আসলো, কোন একটা মেন্টাল ডিজিজ নিয়ে এসে আসলো, জন্ম থেকেই তার মেন্টালি গন্ডগোল গুলো আছে। সেখানে তাহলে কি করতে হবে? সেখানে আপনি তাহলে তার ওই বিকৃতিগুলো কোথায় খুঁজবেন? তার বংশ তালিকায় খুঁজবেন। বংশ তালিকায় খুঁজবেন, তবে তো আপনি তাকে পাবেন। এইটাকে বলে সাকসেশন অফ অর্ডার। আপনি যদি আজকে একটা পেশেন্ট দেখলেন, কি দেখলেন? তার রাইট সাইডে তার কিছু কমপ্লেন আপনি দেখতে পেলেন, খুব ভালো কথা, পেশেন্টের কমপ্লেন এটা পেয়ে গেলেন। এইবার তাহলে কি হলো? আমি তার বাবার হিস্ট্রি যখন নিচ্ছেন, তখন আমি খুঁজুন তার রাইট সাইডে আছে কিনা কিছু, ওইভাবে জিজ্ঞেস করবেন ডাইরেক্ট। সেখান থেকে দেখা গেল তার রাইট সাইডে কোনো কমপ্লেন ছিল। তখন সে বলছে যে বাবার বাবা তারও ছিল। তাহলে কি হলো? এই যে বর্তমান যে পেশেন্টটা, যেটা যে বলছে আমার এখানে কমপ্লেন, সেটা সাকার। তার বাবা বেঁচে আছেন, সেটাও সাকার। তার ঠাকুরদার যে কমপ্লেনটা, সেটা হচ্ছে নিরাকার। তাহলে কোনটাকে বাদ দেবেন? নিরাকারকে বাদ দেবেন না সাকারকে বাদ দেবেন? কোনোটাই বাদ দেওয়া যাবে, সবই আমাদের দরকার। নিরাকারই সাকার হয়ে যায়, সাকারই আবার নিরাকার হয়। আগে উদাহরণ দিয়ে বুঝিয়েছি শক্তির ক্ষেত্রে। তাহলে এইবার কি হলো? পেশেন্টের মধ্যে যখন আমি রাইট সাইডটা যখন পাচ্ছেন, যেমন তার বাবার মধ্যে পাচ্ছেন, তার ঠাকুরদার মধ্যে যখন পাচ্ছেন, তখন সেটা কি হয়ে গেল? সাকার নিরাকার। এটাকে গ্র্যান্ড টোটালিটি বলা। গ্র্যান্ড টোটালিটি একটা অংশ হলো। এটা কি সাকসেশন অফ অর্ডার বলে। আপনি একটা পেশেন্ট দেখতে গিয়ে সাকসেশন অফ অর্ডার কটা আবিষ্কার করেছেন? আমি যে সিমটমগুলোকে যোগ করতে ব্যস্ত। এই ছোটবেলা সেই আমরা সেটে যোগ করেছি, এখন খাতায় করছেন, যারা একটা উন্নত তারা কম্পিউটারে যোগ করছে। সেখানে আপনার মেধার ইয়েটা কি হচ্ছে? মেধার প্রয়োগটা কোথায় হচ্ছে? আর্টটা কোথায়? যোগ করার মধ্যে কোনো আর্ট আছে কি? যোগ করার মধ্যে কোনো আর্ট নেই। তাহলে আমাদের গন্ডগোলটা কোন জায়গায় বুঝতে পেরেছেন? এইভাবে আমরা সিলেকশন করছি বা করার চেষ্টা করছি, কিন্তু এটা লাগবে না তা নয়। দরকার বলে আমরা কম্পিউটারকে ব্যবহার করবো। আগে ফিলোসফিটা
ঠিক জায়গায় রাখতে হবে, রেখে তারপরে প্রয়োজন অনুসারে দেখবো। আমি কম্পিউটার দ্বারা পরিচালিত হবো না, রেপার্টারি দ্বারা পরিচালিত হবো না, মেটেরিয়াল দ্বারা পরিচালিত হবো না। আমাদের পরিচালিত হবো বাই ফিলোসফি, হোমিওপ্যাথিক ফিলোসফি, যে ফিলোসফিটা প্রকৃতির উপর দাঁড়িয়ে আছে, প্রকৃতির নিয়ম নীতির উপর দাঁড়িয়ে আছে। তাকে বাদ দিয়ে আমরা কি করবো? প্রকৃতি থেকেই তো সব সৃষ্টি, প্রকৃতিকে বা সৃষ্টিকে বাদ দেবো কি করে? প্রকৃতিকে যদি সৃষ্টিকর্তা ধরে বা সৃষ্টির কারণ যদি ধরে, তাকে বাদ দেবেন কি করে? তাকে তো বাদ দিতে পারবেন না। তাহলে এই যে আমাদের বোধ শক্তির ব্যাপারটা যেটা, এইটা কিন্তু আমাদের দেখতে হবে বোধ শক্তিগুলো কোন লেভেলে আছে, নিরাকার লেভেলে আছে। এইগুলোকে বার করতে গেলে আমাকে কিন্তু রেকর্ডিং যখন করবো, 5 নম্বর অ্যাপোরিজম, সেখানে তার ইন্টার রিলেশন গুলো বলেছেন, অ্যানিম্যাল, ফ্যামিলি রিলেশন, সোশ্যাল রিলেশন, এভরিথিং বলেছেন, ওইটা বুঝতে হবে। একটা বুঝতে হবে 9 নম্বর অ্যাপোরিজম, বারবার আমি এই কথাটা বলি। 10 কিন্তু 9 নম্বর অ্যাপোরিজম কথা সিম্পল সর্বশেষে ব্যাখ্যা করেছেন। 9 নম্বর অ্যাপোরিজমে দেখতে হবে যে তার মেন্টাল স্ট্যাটাসটা কি যুক্তিবাদী আছে না যুক্তিবাদী নেই। যে যুক্তিবাদী যতটা আছে ততটা নর্মাল, যেখানে বিচ্যুতি আছে বা ডেভিয়েশন আছে সেটা নর্মাল নয়। এবার তার কাজকর্ম উদ্দেশ্যগুলো যদি মহান হয় বা মানুষের কল্যাণ সাধনের জন্য যদি হয়, তাহলে সেটা নর্মাল, যদি না হয় তাহলে সেটা কিন্তু ডেভিয়েটেড। তাহলে এই দুটো মিলে কিন্তু একটা মেন্টাল মনিটর আমাকে করতে হবে। এই মনিটর কিন্তু আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বা সাইকোলজির মনিটরিং নয়, তাদের থেকে এই মনিটরিং অনেক বেশি উন্নত, হ্যানিম্যান এই উন্নত ব্যবস্থা। তাহলে আজকে এই জায়গাটা আমাদের বুঝতে হবে। বোঝার পর এবার আমি একটা আপনাদের পরিচিত জায়গায় যাচ্ছি, যে জায়গাটা না গেলে আপনাদের একটু গন্ডগোল হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যে ধরুন একটা ইনফেকশন, আপনাদের প্র্যাকটিস অফ মেডিসিন বা ব্যাকটেরিওলজি পড়েছেন, ভাইরোলজি পড়েছেন, সেখানে ইনফেকশনের কথা তো আপনারা ভাবছেন, ইনফেকশনের কথাটা বলছেন। ইনফেকশন টার্মটা প্রথম পৃথিবীতে কে বলেছে? পুসেস। কনজিসিস করুন, আমি কনজিসিসটা এখন আলোচনা করছি, সেখানে কিন্তু ইনফেকশন কথাটা বলেছে। ইনফেকশন মানে কি শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন? হ্যানিম্যান কি শুধু ওইটুকু বলেছেন? এটা নিয়ে অনেক হ্যানিম্যানকে আধুনিক সাজার জন্য হাইলাইট করছে, কিরকম না ওইটা ইনফেকশনের কথা বলেছেন। উনি ব্যাকটেরিয়া বুঝতে পেরেছিলেন, তখন ব্যাকটেরিয়া আবিষ্কার হয়নি। ব্যাকটেরিয়া যে উনি বুঝতে পেরেছিলেন সেটা কলেরার ব্যাখ্যাতেই তিনি মাইনিউট লিভিং ক্রিয়েচার পারভেট থ্রু দ্য ওয়াটারটাকে ঠিক করো, ঠিক হয়ে যাবে। এশিয়াটিক কলেরা যেটা ইংল্যান্ডে হয়েছিল, তিনি বলেছিলেন ওয়াটারকে কন্ট্রোল করতে এশিয়াটিক কলেরা কন্ট্রোল হয়ে যাবে। সেটা তিনি বুঝতে পেরেছিলেন বাই কি অবজারভেশন। তাহলে হোমিওপ্যাথিতে কার উপর দাঁড়িয়ে আছে? অবজারভেশনের উপর এবং ইন্ডাকটিভ লজিকের উপর দাঁড়িয়ে আছে। এই জায়গাটা যদি আপনাদের তৈরি না হয়, বেশি বৈজ্ঞানিক হতে গেলে আপনি কিন্তু বিপদে পড়বেন। অন্যান্য বিজ্ঞান যেটা আছে সেখানে কিন্তু লজিক নেই, ইন্ডাকটিভ লজিক সেখানে নেই। এইটা হচ্ছে খুব গন্ডগোলের জায়গা। সেখানে একটা মেটেরিয়ালিস্টিক হওয়ার জন্য তাদেরকে একটা জেনারেল ওয়েতে সবগুলোকে একটা জেনারেলাইজ তারা করে। হোমিওপ্যাথি তো জেনারেলাইজ নয়, হোমিওপ্যাথি তো ইন্ডিভিজুয়ালাইজেশন। ফলে এইখানে দেখুন একটা ইনফেকশনের কথা তিনি বলেছেন। এই ইনফেকশনটাকে একটা ছোট উদাহরণ দিই। আপনি দেখলেন যে চোখের সামনে একটা বাচ্চা পড়ে গেল, তার মাথাটা ফেটে গেল, আপনি দেখে মুখটা ধক করে বলল, আপনি কিন্তু তার মাও নয়, বাবাও নয়। এই যে দৃশ্যটা দেখলেন, এই দৃশ্যটা দেখে আপনি কিন্তু কি হলেন? আপনি তার দ্বারা প্রভাবিত হলেন। এই প্রভাবিত হওয়াটাই তো ইনফেকশন, এই প্রভাবিত হওয়াটাই তো ইনফেকশন। এটা তাহলে কি হলো? হরিবল স্যাড স্টোরি এইভাবে বলা আছে। তার মানে এই যে আপনি একটা ভয়ঙ্কর দেখে আপনি প্রভাবিত হলেন, ছুটে গেলেন তাকে বাঁচাতে। আপনি দেখলেন এক ছিন্ন বস্ত্র ভিখারি, মুখটা মলিন, সে এসে আপনাকে বলছে যে আমি কদিন খেতে পাইনি, বাবু আমাকে একটু কিছু খেতে দেবেন? এটা মানেটা কি? আপনি অসুস্থ, ইউ আর সিক। তাহলে কি হলো? তাকে তার ব্যবস্থা করতে হবে আমাদের। হোমিওপ্যাথ হতে গেলে প্রথম শর্ত হচ্ছে মানুষ হতে হবে। মানুষ হতে গেলে আগে নিজের অহংকার বোধ, নিজের লোভ, এগুলোর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হবে সৎভাবে। এই লড়াইটা যত আপনি জিতবেন, তত হোমিওপ্যাথির উপযুক্ত একজন চিকিৎসক হতে পারবেন। শুধুমাত্র জ্ঞান দিয়ে হোমিওপ্যাথি হয় না, হোমিওপ্যাথির সঙ্গে তার মেন্টাল ফিলোসফিটা
ম্যাচ করতে হবে, নাহলে হবে না। হ্যানিম্যান কি সাথে বলেছেন মিথ্যাবাদীরা আমার বাক্সে হাত দেবে না? মিথ্যাবাদী মানে কি? যাদের কোনো চরিত্রই নাই। এবার দেখুন হ্যানিম্যানের বক্তব্যের পিছনে কারণ আছে। আপনি যত সত্য পথে থাকবেন তত কিন্তু আপনার মনটা কিন্তু তত স্বচ্ছ হবে। স্বচ্ছ আয়নায় বা স্বচ্ছ পুকুরের জলেই তো প্রতিবিম্ব হয়, প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায়। রোগীর কষ্ট যদি আপনি অনুভব না করতে পারেন তাহলে আপনি কিসের ডাক্তার? ঋষিদাস একটা কথা বারবার বলতেন, যেদিন রোগীর কষ্টে তোর বুক কেঁপে উঠবে, তোর বুকে কষ্ট হবে, সেদিন বুঝবি তুই ডাক্তার হয়েছিস। আজকাল আমরা কি বলি, এতগুলো পেশেন্ট দেখেছি, একটা ছবি ফেসবুকে দেখিয়ে দিলাম, দেখালাম যে আমি কত বড় ডাক্তার হয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কত টাকা রোজগার করছি। কেউ বলছে যে আমার বাথরুমটা আপনার বাড়ির থেকে ভালো। এগুলো সব দেখা আমার অহংকারের প্রকাশ চলছে। অহংকার কখনোই সত্যকে ধরে রাখতে সাহায্য করে না, সত্য থেকে দূরে চলে যাবে। অহংকার কিন্তু সাইকোসিসের বৈশিষ্ট্য, আপনাকে সবসময় সত্য থেকে দূরে নিয়ে যাবে। আমি তো একটু আগেই বললাম যে পৃথিবীতে যত বিভেদই থাক, উৎপত্তি আমাদের এক থেকে। এই অনুভূতিটা যদি না থাকে তাহলে আপনি হোমিওপ্যাথি করতে পারবেন। প্রত্যেকটা মানুষকে সেইভাবে দেখার চেষ্টা করতে হবে যে আমার কাছে এসছে আত্ম মানুষের সেবা করার যে এই যে মানসিকতা, এটা আপনার ভাগ্য ভালো যে আপনাকে এই জায়গায় আপনি আসতে পেরেছেন। এবার তাহলে গোটা পৃথিবীতে যেভাবে চিকিৎসা নিয়ে গন্ডগোল চলছে, আপনি চিকিৎসাটা দেখুন, সব উন্নত চিকিৎসা হচ্ছে। আমাদের অনেকেই মহান চিকিৎসকদের গবেষণার জন্য লালায়িত, তাদের কথা তুললে একদম গাল দিয়ে লাল ঝরে। আরে কত মডার্ন হোমিওপ্যাথি তো এক জায়গায় পড়ে আছে ইত্যাদি ইত্যাদি সব বলছে। মডার্ন চিকিৎসা যেসব দেশে হয়েছে, সে দেশে কি নার্সিং ও হসপিটালের সংখ্যা কমেছে? ওই নিয়ে দেখুন তো, কমেনি, ক্রমশ বেড়ে চলেছে। তাহলে রোগ কমছে না, তাহলে মডার্ন ইয়ে প্রয়োজনটা কোথায়? প্রয়োজন নেই কথাই বলছি না। তাহলে যেভাবে তাকে হাইলাইট করেছে সেটা তো সত্য নয়। আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, সব নিয়ন্ত্রণ। হোমিওপ্যাথি বলছে নিয়ন্ত্রণ নয়, আরোগ্য করতে হবে যতটা সম্ভব। এবং আরোগ্যটা সিচুয়েশন অনুযায়ী হবে। আপনি যদি এখন মনে করেন যে একটা মেন্টালি রিটার্ডেড পেশেন্ট আপনার কাছে আসলো, সেটা জন্মগতভাবে, আপনি কি তাকে সম্পূর্ণ আরোগ্য করতে পারবেন? না করা সম্ভব? সেই স্টেজটা তো নেই। এটা আপনাকে বুঝতে, এই স্টেজগুলো বুঝতে গেলে প্যাথোলজি বুঝতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন বুঝতে হবে, একটু বোঝা দরকার আছে। তাহলে কি হলো না, প্রাথমিকভাবে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে একটা শক্তি স্তর আছে, তারপর আস্তে আস্তে আমরা বস্তু স্তরে আসছি। আপনি যে সিমটমগুলো যেটা নিচ্ছে, এই সিমটমগুলো কোন লেভেল থেকে কোন লেভেল পর্যন্ত নিতে পেরেছেন সেটা আপনাকে আগে দেখতে হবে। তবে আপনি প্রপার প্রেসক্রিপশনটা আপনি করতে পারবেন, নাল প্রেসক্রিপশন করতে পারবেন। মানে কিউরিটি প্রেসক্রিপশন এত সোজা নয়। এবার দেখুন, আমি একটা খুব সোজা উদাহরণ দিয়ে আসছি, আমি আসতে পরে বুঝতে পারবেন। ইনফেকশনের কথাটা আগেই বলেছি আমি। ইনফেকশন এইভাবে হতে পারে, আপনি শুধু ইনফেকশন মানে এইটা নয় যে ওই ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা ফাঙ্গাস ইনফেকশন। ইনফেকশন মানে আপনার মেন্টাল ইনফেকশনও হচ্ছে। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ধরুন একটা বাচ্চাকে আপনি কি করলেন, বকা দিলেন, আপনার বাচ্চাকে বকা দিলেন, ভয় দেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়ল। সে তাকে একটা বকা দিলেন, সে অসুস্থ হয়ে পড়ল। এই যে বকাটা দিলেন, এই যেটাকে, এবং সেই বকাটা যদি তীব্র যদি হয়, দেখুন এখানেও বাপমান আছে, তীব্র যদি হয় তাহলে রিপ্রোচ হয়ে যাবে। আর কি খুব সাধারণ বকা, তুই এটা করলি যেখানে তোকে আশা করিনি, যাকে যা হয়েছে সেইটুকু বকা সহ্য করে, দ্যাট মিনস অ্যাডমিনিশন কজ। এই যে দুটোই কিন্তু বকা। এই যে সামান্য তুচ্ছ কারণে সেই অ্যাডমিশন কজে সে অসুস্থ হয়ে পড়লো, হি ইজ হাইপার সেন্সিটিভ। আর রিপ্রোচ খুব জোরদার বকার পর সে কিন্তু ধীরে ধীরে অসুস্থ হলো, সেটা কিন্তু অতটা সেন্সিটিভ না। তাহলে এখানে সিলেকশন অফ মেডিসিন যখন আপনি করতে যাবেন, যখন সেখানে তার হাইপার সেন্সিটিভিটিটাকে গুরুত্ব দিয়ে আপনি পোটেন্সি সিলেকশন তো করতেই হবে আপনার, না করলে কি করে হবে? তাহলে এই যে সূক্ষ্ম জায়গাটা, যে পার্থক্যগুলো, এইগুলো যদি আপনি না বোঝেন, মহা মুশকিল। তাহলে এখানে তো ইনফেকশন হচ্ছে, আপনি তাকে বকলেন, সে সেটাকে গ্রহণ করলো, গ্রহণ করে সে কষ্ট করলো। আমি একটা জ্বরের পেশেন্টের কথা মনে করে, পেশেন্টটা যখন আমার কাছে এসছে, তার
বলছেন আপনার দুটো পায়ে ধরে ডাক্তারবাবু, অনেক নাম শুনে এসেছি, আপনি কিছু একটা করুন। আমরা গোটা ভারতবর্ষ ঘুরে ফেললাম আজকে 1 বছর 1.5 বছর ধরে, কিছু এই জ্বর আমরা সারাতে পারছি। হ্যাঁ, আগে তো জ্বরটা 24 ঘন্টা থাকতো, এখন কখন কি আসবে আমরা জানি না, ওষুধ খাই। এবার এখন ওর সমস্যা পেছাবো, সমস্যা কিডনিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, এরকম একটা ব্যাপার। সবকিছু শুনলাম, বহুত কষ্টে খুঁজে খুঁজে তার বার করলাম, বহুত কষ্টে। সেটা হচ্ছে কি না, সে ক্লাসে অঙ্ক পারি, তখন 3 করে পড়ে এরকম, সেই সময় তাকে নীল ডাউন করে বাইরে দাঁড় করে দেওয়া ছিল। তখন কোনো সিনিয়র গ্রুপের ছাত্র তাকে ব্যঙ্গ করে, সেটা তার মনে ভীষণ লেগেছে। আচ্ছা, ব্যঙ্গ করা কি সভ্য সমাজের রীতি? তা তো না, সেও অসুস্থ বলেই করেছে। সিকনেস আর ডিজিজের মধ্যে পার্থক্যটা আমি বোঝাবার জন্য বলছি। এইটা যখন পেলাম, শুনে টুনে ইয়ে করে আলটিমেটলি তাকে স্ট্যাপিসেগ্রিয়া একটা হাই ডোজ দেওয়া হলো। সেই স্ট্যাপিসেগ্রিয়াতে সে কিন্তু চলে গেল। তাহলে এই যে পরীক্ষা নিরীক্ষা, হাজার হাজার পরীক্ষা, তার ডাটা, এই ডাটা দিয়ে কিন্তু এই যে তার শক্তি স্তরে তার যে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনকে 1-1.5 বছরে বাঘা ডাক্তাররা কিচ্ছু করতে পারে। তো আপনাদের জীবনেও দেখবেন এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে যদি প্রপার ওয়েতে হোমিওপ্যাথিটা করেন আপনি। এবার তাহলে কি হলো, এই যে পেশেন্টের সামনে এই তার কি সাবস্টেশন অফ কি হচ্ছে, এই যে তার রোগ আক্রান্ত হলো, এই যে ইনফেকশন হলো, ইনফেকশন হলো, এবার বোঝার চেষ্টা করুন। ইনফেকশনটা হলো ভাইটাল ফোর্স হওয়ার পর কি হলো, সে ভাইটাল ফোর্সের স্বাভাবিক যে প্রবাহ তাকে কিন্তু সে ডেভিয়েট করে দেবে, বিচ্যুতি করে দেবে। দ্যাট ইজ, এই যে তার ইনফেকশন হওয়ার পরে তার কি হলো, তার একটা সাবস্ট্রেশন অফ ফাংশনস অফ দ্য ভাইটাল ফোর্সের ফাংশনটা সাবস্ট্রেশন হতে শুরু করবে। সাবস্ট্রেশন হয়তো ডিজিজ তৈরি হবে। সাবস্ট্রেশনটা কোন লেভেল থেকে হচ্ছে বুঝতে পেরেছেন? শুধুমাত্র হোমিওপ্যাথিরা ওই ব্যাকটেরিয়াল ভাইরাসের লেভেলটা ভাববে না। আজকে যদি আপনি একটা বিমান দুর্ঘটনা যদি দেখেন, বিমান দুর্ঘটনা এই যে হলো, বিমান দুর্ঘটনা হলো, আমি এরকম পেশেন্ট পেয়েছি, বিমান দুর্ঘটনা হলো, সে পেশেন্ট পেয়েছে, সে বলছে যে আমি ওইটা বিমান দুর্ঘটনা এইভাবে ছেলেগুলো মারা গেছে, ডাক্তারি ছেলেগুলো মারা গেছে, এর একটা বিমান দুর্ঘটনা আমাদের এখানে হয়েছিল বলে ভদ্রমহিলা কাঁদছেন। এবং তিনি বলছেন যে ওর পর থেকে আমার মনটা, আমার শান্তি নেই, ওজন ঠেলা, তার কেউ নেই, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু সে ইনফেক্টেড বাই দ্যাট ইনসিডেন্ট। তাহলে ইনসিডেন্টটা কি ঘটনা? আচ্ছা, আপনাকে যদি লাঠি দিয়ে মারি, হ্যাঁ, বা একটা ঘুষি মারি, সেটাই কি মারা? সেইটা মারার থেকে এই যে ডাইনামিক হয়ে মারা, মানে এই শক্তিকৃত মারা, এটা আপনি অ্যানাটমিক্যাল দেখাতে পারবেন না। এটা আপনি কখনোই ওই এমআরআই করে কিছু করে দেখাতে পারবেন না। সে প্যাথোলজিক্যাল স্টেটাসে তখন দেখাতে পারবেন, সেটা দিয়ে কচু করবে না। এই যে সে আহত হলো, এখান থেকে তার কিন্তু এই যে হাইপার সেন্সিটিভনেস ওগুলোকে ইন্ডিকেট করছে। তার মানে কি হলো, এই যে তার ওই যে বাচ্চাগুলো, ওই ডাক্তারের ছেলেগুলো অনেকগুলো ছিল মারা গিয়েছে, এইটা তার মনের মধ্যে কিন্তু কষ্ট হলো, কষ্টের জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। এই যে ঘটনা, তাহলে আমরা এরকম পাচ্ছি। তাহলে এইভাবে মনে হচ্ছে এইটাও তাহলে কি হচ্ছে, তার ভাই তার আমাদের ইমোশনাল আমরা বাচ্চাদের যখন চিকিৎসা করতে যাই নেই, বড়দের ক্ষেত্রে নিতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বেশি করে নিতে হবে। কারণ আমাদের এই উপমহাদেশে মহিলা সমাজ বা মায়েরা অনেক কষ্ট সহ্য করে আমাদের প্রতিপালন করে, অনেক কষ্ট, তার মূল্যায়ন আমরা করতে পারি না, আমরা করবার ক্ষমতা নেই আমাদের। অ্যানিম্যান কিন্তু এই মায়েদের সম্পর্কে কিন্তু মূল্যায়ন সম্পর্কে তার অনেক বড় বড় কথা বলেছে, অনেক বড় কথা বলেছে। মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ ম্যান। টিচার, শিক্ষককে যে মর্যাদা দেওয়া দাও, সেই মর্যাদা কি আমরা মহিলাদের দিতে পারছি? যদি না দিতে পারি, আই এম সিক, আই এম নন এডুকেটেড, আমরা দিতে পারছি। যদি কাউকে আমরা না দিতে পারি, কিন্তু তার সঙ্গে রিলেশন থাকে, সেও তো আপনার আচরণ থেকে সে কষ্ট পাবে। এই কষ্ট পাওয়া মানে তার সেইখানে তো সাবপ্রেশন তৈরি হচ্ছে।
তাহলে বুঝতে পেরেছেন ব্যাপারটা? আপনি যখন একটা ওষুধ দেবেন পেশেন্টকে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি পজিশন, তার সিচুয়েশন, তার আর্থিক পজিশন, তার মেজাজ সবকিছু নিয়ে সেখান থেকে যদি আপনি এক্সাইটিং কজ এবং মেনটেনিং কজটাকে না বোঝেন, তাহলে সাবপ্রেশন প্রতিনিয়ত হতে থাকবে, আপনি ওষুধে যেতে থাকবেন, আলটিমেট রেজাল্ট কাজ পাবেন। আমি এই যে আপনি একজনকে ধরুন অপমান করবেন, অপমান করার 10 দিন পরে তার কিন্তু কি হলো, সে অসুস্থ হলো। আপনারই ধরুন বাড়ির কাউকে করলেন, বা আপনার বাড়ি দিয়ে উদাহরণটা করলেন, তাহলে কি হলো, এই যে 10 দিন পরে হলো, এই 10 দিনটা শুরু যেদিন আপনি করলেন তার থেকে 10 দিনের মাথায় তার অ্যাটাক শুরু হয়েছে। এই মধ্যিখানে পিরিয়ডটাকে কি বলে? এই মধ্যিখানের পিরিয়ডটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড পাবেন। সেই ইনকিউবেশন পিরিয়ডটা আপনি মুখস্থ রেখেছেন, কারণ পণ্ডিত হতে গেলে কিন্তু বলতে হবে অমুক ব্যাকটেরিয়া ইনকিউবেশন পিরিয়ড, ভাইরাসের অমুক ইনকিউবেশন পিরিয়ড। কিন্তু আপনি যে রোগীটাকে দেখে তার ইনকিউবেশন পিরিয়ডটা কি করে ধরবেন? সেই ইনকিউবেশন পিরিয়ডটাকে ব্যাকটেরিয়ার মতো কি নির্দিষ্ট? তা তো নয়। ম্যান টু ম্যান সেটা তো ভ্যারি করে, ম্যান টু ম্যান সেটা ভ্যারি করে। তাহলে ইনকিউবেশন পিরিয়ডটা পেলেন, ইনফেকশনের এটা একটা প্রথম স্টেজ। এরপরে আছে পোড্রোমাল স্টেজ। পোড্রোমাল স্টেজে কি হবে, সেখানে ভায়োলেন্ট সিমটম গুলো বা ইলনেস গুলো ডেভেলপ করেনি। সেখানে কি হচ্ছে, সামান্য কিছু ডেভেলপ, ধরুন বৃষ্টিতে ভিজেছেন, গাটা ম্যাচ ম্যাচ করছে, আমি রাস্তা দিয়ে দিলাম, ওয়াই? কোনো কারণ নেই, ওই পেশেন্টটা এসে দিতে হবে। এইবার দেখুন আপনি কি গন্ডগোল গুলো করেন, কোথায় সাবপ্রেশন আপনি নিজেও করেন না বুঝে। ধরুন আপনি একটা পেশেন্টকে ন্যাট্রামিউ দিয়েছেন, ন্যাট্রামিউ দেওয়ার পর কি হলো, পেশেন্টটা দারুণ ভালো আছে সর্বদিক থেকে, মেন্টালি ফিজিক্যালি সর্বদিক থেকে সে ভালো আছে। সে কি হলো, জলে ভিজল, জলে ভেজার পর তার কি হলো, না তার ওই হাত পা প্রচন্ড ব্যথা করছে, ফাঁস করছে, ডাক্তারবাবু জ্বর তো বেশি যেতে পারে, ইত্যাদি ইত্যাদি আসছে। আপনি কিন্তু তাকে কি করলেন, হ্যাঁ এটা বর্ষাকাল, বৃষ্টিতে ভিজেছে, ওয়েট গেটিং, ফট করে তাকে ওষুধটা দিয়ে বসে। এবং আমরা যখন প্র্যাকটিস করেছি তখন কিন্তু আমাদের এরকম ধারণা ছিল অ্যাকুট কেস অ্যাকুট মেডিসিন, ক্রনিক কেস ক্রনিক মেডিসিন। পরবর্তীকালে যখন বুঝলাম যে অ্যাকুট ডিজিজ ইজ নাথিং বাট দ্য ক্রনিক এক্সারবেশন অফ দ্য ক্রনিক মায়াজম, তখন আমাদের চেতনাটা একটু ঘুরতে শুরু করলো। তাহলে এই যে ক্রনিক পেশেন্টটা আপনি দেখলেন, এবার দেখুন তার এই যে প্রত্যেকটা যে সিমটম গুলো বলছে, সেটা যদি আপনার ন্যাট্রামিউর সঙ্গে কিছু কিছু মিল থাকে, আর যদি তার কষ্টটা তীব্র না হয়, কাশিমু দিয়ে ছেড়ে দেন। কারণ যদি আপনি ওষুধটাকে দেন, এই স্টেজে সাবপ্রেশনটা হয়ে গেল, মানে দেখবেন যে আপনি যে ওষুধটা দিয়েছিলেন তার কার্যকারিতার গন্ডগোল পাবেন। এবার কোন ক্ষেত্রে দেবেন, যে ক্ষেত্রে ক্লিয়ার কাট কোন মেডিসিনকে ইন্ডিকেট করছে, সেটা খুব কম ক্ষেত্রেই করে। তীব্র না হলে ওষুধ দেয় না, সেখানে একটু ফোকাল টনিক দিতে হয়। ফোকাল টনিক দিতে হয়, অনেক সময় পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম, এটা আমি এরকম বলি। দেখুন এটা তাড়াতাড়ি কমাতে গেলে কিন্তু আপনার যে ওষুধটা এতদিন ভালো কাজ করেছে সেই একটু গন্ডগোল হয়ে যাবে। তারপর কি রাজি আছেন? না ডাক্তার বড় দিন আপনি দিন, আমি সহ্য করে নেব। পেশেন্টকে এইভাবে তৈরি করতে হয়, ওষুধ না দেওয়াটা শিখতে হয়। কারণ আপনি তো ওষুধ দিয়ে ভালোবেসে তাকে তো আবার সাবপ্রেশন করে দেবেন। আপনি কি ভাবছেন, অনেকেই বলছেন আরে রুগী এসছে, রুগীর প্রতি তাদের দরদ কত, রোগীর প্রতি দরদটা কিরকম। আমরা যদি পাঁঠার মতো যদি দরদ হয়, পাঁঠাটা আমি মানুষ করেছি, বাবা এটা কেটে কবে খাবো, একটু বড় হোক খাবো, এই ধান্দা যদি হয় তাহলে তার হলো না। আর রোগীর প্রতি দরদটা কি, রোগীর বর্তমান শুধু নয় ভবিষ্যৎটা, সেটা আমাকে সেই দরদটা থাকতে হবে। অ্যানিম্যান তো বলেছেন যে হোমিওপ্যাথ ডাক্তারদের কি হতে হবে না, তাদের স্বাস্থ্যের রক্ষক হতে হবে, প্রিজার্ভার অফ হেলথ হতে হবে। তাহলে এইখানে আপনি এটা পেলেন কি, আপনি ওইটা দিলেন। তীব্রতা যদি না থাকে আপনি প্লাসিবো দেবেন। তীব্রতা ধরুন হলো কিন্তু সিমটম সব ন্যাট্রামিউরে শো করছে, খুব তীব্র না, ডাক্তারবাবু কমলো না তো পয়সা, ডাক্তারবাবু আরো কষ্টটা বেড়েছে, করা যায় বলে। জ্বরটা যদি এখনো আসেনি বা জ্বরটা একটু এসেছিল চলে গেছে, এ কেন ওষুধটা দিতে চাই? কারণ আপনি তো বলছেন ন্যাট্রামিউ দেওয়ার পর তার সার্বিক উন্নতি হয়েছে, মানসিক শারীরিক লক্ষণ। সার্বিক যদি উন্নতি হয়, তাহলে ন্যাট্রামিউ দেওয়ার আগে তার ভাইটাল ফোর্সের যে অবস্থা ছিল সেই অবস্থা এখন নাই।
সে লড়াই করার জন্য কিছুটা হলেও ক্ষমতা অর্জন করেছে, তাকে সুযোগ দিন। আমরা কি সত্যি আরোগ্য করি? তা তো নয়। ভাইটাল ফোর্সের সেকেন্ডারি অ্যাকশনে আরোগ্য, এই সত্যটা আমরা ভুলে যাই। আমরা নিজেরা আরোগ্য করেছি বলে অহংকারে মত্ত হয়ে যাই, তাকে দিলেন না। এবার যে ক্লিয়ার কাট যদি সিমটম যদি দেখা যায়, সেই সিমটমের সবকিছু যদি ন্যাট্রামি দিয়ে বাড়াবাড়ি আছে বা অন্য মেডিসিনকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে আমরা করি কি, ছোট্ট করে একটু ঠেকা দেওয়ার চেষ্টা করি। খুব রেয়ার ক্ষেত্রে, আমি তো মহাকৃপণ, আমি আমার কাছ থেকে ওষুধই বেরোয় না চট করে। এবং অনেক সময় কি করি, যে ন্যাট্রামের সিমটম থাকে অথচ জোরদার আছে, তখন ন্যাট্রামের ছোট করে আছে। সবচেয়ে ভালো হয় যদি সেন্টিসিমেনে দিয়ে থাকেন, টিউবেসিমেনে আসুন, দেখবেন কোনো ভাইটাল ফোর্সের লেভেলটা তো দুটোর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, দেখবেন দারুণ রেজাল্ট আসবে। তারপরে দেওয়ার জন্য ছুট করবেন না, না দেওয়ার চেষ্টাটা আগে করবেন। না দিয়ে অনেক সময় ঠকে যেতে পারে, ঠকুন না, ঠকলে আপনার লোকসান হবে না। আমি 2-4টে ঠকলে পরে 2-4টে পেশেন্টের ক্ষতি হবে, কিন্তু আগামী দিনে আপনি বহু লোকের উপকার করতে পারবেন। তাহলে এইটা হলো কি ইনফিউশন পিরিয়ড নিয়ে আলোচনা হলো। এবারে যে প্রোড্রোমাল পিরিয়ড, প্রোড্রোমাল পিরিয়ড নিয়ে বললাম। প্রোড্রোমাল পিরিয়ড দেখুন, আমরা ধরুন একটা এই যে পেশেন্টের যে কথাটা বললাম, এই যে ওষুধ দেবো না বললাম, বাড়াবাড়ি কিছু নেই, দিস স্টেজ ইজ প্রোড্রোমাল পিরিয়ড। তাহলে আমি তাকে ওই সুযোগটা দেবো, কারণ ভাইটাল ফোর্স আগের অবস্থাতে নেই। প্রোড্রোমাল পিরিয়ড হলো এরপর ইলনেসটা আসুক, তারপর তো ভাববেন দেবেন কি। এটা হলো। তারপর ডিক্লাইন স্টেজ। অনেক সময় আমরা দেখছি ওষুধ না দেওয়ার পর ডিক্লাইন স্টেজও আস্তে আস্তে তার কষ্টগুলো কমতে শুরু করেছে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা ওষুধ দিয়ে পেশেন্টের সর্বনাশ করি। তারপর কি হচ্ছে, আস্তে আস্তে কনভালসেশন পিরিয়ড চলে আসলো, রোগী আরোগ্য হয়ে গেল। তাহলে দেখা গেল কি, এই যে পেশেন্টের সাবপ্রেশনে কোন জায়গাগুলো সাবপ্রেশন আপনি নিজে করে ফেলছেন, সেই জায়গাটাও খুঁজে বার করুন, সেখানে তো ফিলোসফি আপনাকে গাইড করবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আজকে এইটুকুই থাক। আজকে অনেক কঠিন জিনিস আলোচনা করেছি, চেষ্টা করেছি সহজভাবে বলতে পেরেছি কিনা আমি জানি না। আপনারা কিন্তু দ্বিধাহীনভাবে আমাকে প্রশ্ন করবেন, যদি আমার জানা থাকে আমি উত্তর অবশ্যই দেব। ধন্যবাদ। জি, শুক্রিয়া। আমাদের শ্রদ্ধেয় অমরনাথ স্যারকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকারভাবে, খুব কঠিন জিনিস বলা যায় যে অনেকের জন্য এখনও কঠিনই হয়ে গিয়েছে, তারপরেও অনেকের জন্য সহজ হয়েছে। আশা করছি আমরা ক্লাসটা যেহেতু রেকর্ড করেছি, আমিও রেকর্ড করেছি, আমাদের দর্পণের আমাদের যারা আছেন তারাও রেকর্ড করেছেন। তো আপনারা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন, এবং বারবার যদি আমরা শুনি এবং স্যারের এই ক্লাসটা যদি আমরা কন্টিনিউয়াস একটা প্রসেসিংয়ের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা রেগুলার যদি স্যারের সাথে থাকি, তাহলে এই জটিল বিষয়টা আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা আমাদেরকে বুঝতেই হবে, পেলিয়েশন, সাপ্রেশন এগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা প্রপার কিউর একটা পেশেন্টের আমরা কিভাবে বুঝবো। বা আমরা স্যার যেটা বলেছেন যে দেখা যাচ্ছে অনেক পেশেন্টই সাপ্রেসড হয়ে যাচ্ছে, পেলিয়েটেড হয়ে যাচ্ছে, কিন্তু সেটাকে আমরা কিউর বলে চালিয়ে দিচ্ছি। এরকম অনেকগুলো বিষয় আছে। সার্বিক বিষয়ে আমি স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সার্বিকভাবে স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসের উপরে সহজভাবে আলোচনা করার জন্য। আমাদের প্রথম পর্ব শেষ হলো, সেকেন্ড পার্ট আমরা আজকের আলোচনার দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে চাই। দ্বিতীয় পর্বের মধ্যে আজকে পেলিয়েশন, সাপ্রেশন অ্যান্ড কিউরের উপরে আমি প্রথমে অনুরোধ করব যে এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় স্যাররা আছেন, আমি যদি একটু ডেকে নিতে চাই। আমি শুরু করি ডক্টর রঘুনাথ ঘোষ। ডক্টর রঘুনাথ ঘোষ স্যারকে আপনারা হয়তো অনেকেই চিনেন। স্যারের কিছু বই আছে, যে বইগুলো স্যার নিজেই লিখেছেন। তো আমরা ডক্টর রঘুনাথ ঘোষ স্যারকে বলছি যে স্যার, আজকের আলোচনায় আপনি মোটামুটি একদম প্রথম থেকে না থাকলেও আপনি অনেক অংশই আপনি শুনেছেন। তো আপনার পক্ষ থেকে যদি কোনো সংযোজন থাকে, তাহলে আমি রঘুনাথ স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি সংযোজন করেন কিছু। শ্রদ্ধেয় ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। আচ্ছা, রঘুনাথ ঘোষ স্যার হয়তো
শুনছেন না। আমরা এই পর্যায়ে আমাদের যারা সিনিয়র ডক্টর আছেন তাদের কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাইব, বিশেষ করে এখানে আমাদের ডক্টর আবু হানিফ মাহমুদ, ডক্টর নাসির উদ্দিন আছেন, আবু হানিফ মাহমুদ আছেন, মকসুদ বিল্লাহ আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এক এক করে বলছি। ডক্টর সাগর আছেন, একই সরকার সাগরদা আছেন, আমি অনেকেই আছেন, যাক শুক্রিয়া যে অনেকেই শুনেছেন ক্লাস। আমি প্রথমে অনুরোধ করব হচ্ছে যদি কিছু বলার থাকে সাথে, তাহলে আপনাদের পক্ষ থেকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, নাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আজকে সাপ্রেশন, প্যালিয়েশন অ্যান্ড কিউরের উপরে যদি সংযোজন করার থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, নাহলে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আমার মনে হয় যে সংযোজনের বিষয়টুকু নেই, আর যেহেতু এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা আরও শুনবো ইনশাআল্লাহ স্যারের কাছ থেকে। প্রশ্ন উত্তরের জন্য আপনারা প্রশ্ন করার জন্যে আপনারা যারা যারা প্রশ্ন করতে চান, আমরা এখন সুযোগ দিচ্ছি প্রশ্ন করার জন্য। আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন অথবা সরাসরি প্রশ্ন করতে পারেন। আজকের আলোচনার উপরে জি আরমান হুসাইন আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে প্রথমেই সুযোগ দিচ্ছি, আপনি প্রশ্ন করুন। আরমান হুসাইন, আপনি প্রশ্ন করুন। আরমান হুসাইন আমাদের আশুলিয়া থেকে সম্ভবত। আরমান হুসাইন, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি প্রশ্ন করতে পারেন। শুনছেন না। এমডি আরিফুল ইসলাম হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি। এমডি আরিফুল ইসলাম। জি স্যার, আজকে যে ক্লাসটা রেকর্ড করা হয়েছে ওটা আমরা কিভাবে গ্রুপে পাবো নাকি ইউটিউবে পাবো, কোথায় পাইতে পারি? আপনারা আমাকে এখানে যে মেসেজ বক্স আছে, এখানে আপনারা যারা আমাদের গ্রুপে যুক্ত নেই, আপনারা এখানে একটা এসএমএস করে রাখতে পারেন আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, তাহলে আমি এটা আগামীকালকে পোস্ট করব, আপনারা পেয়ে যাবেন, এই ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। ঠিক আছে। আর এছাড়া ঠিক আছে স্যার, এছাড়া হোমিও দর্পণের ইউটিউব পেজেও আপনারা পাবেন। হোমিও দর্পণ, জি, হোমিও দর্পণের ইউটিউব পেজ আছে, অথবা আমার পার্সোনাল একটা ইউটিউব পেজ আছে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। আমি লিংক, মানে ইউটিউবের যে ক্লাসের লিংকটা আমি সেখানে শেয়ার করে দিব আপলোড করে। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে মেসেজ বক্সে, যারা যারা চান মেসেজ বক্সে দিয়ে রাখতে পারেন, তাহলে আমাদের গ্রুপে যুক্ত করে নিব, আপনারা সহজেই পেয়ে যাবেন আপনি ক্লাসের রেকর্ডিং। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের ক্লাসের উপরে মৌলিক কোনো প্রশ্ন আপনাদের আমি পাচ্ছি না এখনো। এত সুন্দর একটা আলোচনার পরে আপনারা প্রশ্ন করুন। আমি এখন অনুরোধ করছি আপনারা স্যারকে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত ফিজিওলজি ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক, সম্ভবত ডিপার্টমেন্টের হেড, আমাদের ডক্টর জিয়াউর রহমান টিপু। ডক্টর জিয়াউর রহমান টিপু ভাই, আপনি আনমিউট করেন আমাদের ক্লাসের উপরে, আপনার একটু রিমার্কস আমরা আশা করছি। ডক্টর জিয়াউর রহমান টিপু ভাই। ভাই, আমি রাস্তায় আছি, গাড়িতে আছি, কথা বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এর বাইরে ডক্টর নাসির উদ্দিন, আপনি কিছু বলবেন? ডক্টর নাসির উদ্দিন ভাই, আপনার কোনো প্রশ্ন আছে বা আপনার কিছু সংযোজন করার আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হামিদ ভাই, ধন্যবাদ। আমি ক্লাসে অবশ্যই শেষের দিকে জয়েন করেছি, তো স্যারের আলোচনা শুনেছি, কিছু ভালো লেগেছে। আমার কোনো কোশ্চেন নাই। জি, ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, আপনি কিছু বলবেন? ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই। ডক্টর আবু হানিফ মাহমুদ। জি, আনমিউট করেছেন, কথা বলুন। নেটের সমস্যা মনে হচ্ছে। কথা বোঝা যাচ্ছে না।
জি, আমাদের সাথে একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন। আবু হানিফ মাহমুদ ভাই, আপনাকে শোনা যাচ্ছে না, এই জন্য আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না নেটের সমস্যার জন্য। একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন, ডক্টর আকবর হোসেন। আচ্ছা, আমার কথাটা এসএমএস করতেছি। জি, এসএমএস করুন। আচ্ছা, ডক্টর আকবর হোসেন, আকবর হোসেন আপনি প্রশ্ন করতে চাচ্ছেন, প্রশ্ন করুন আকবর হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি আসলে আমার একটু কণ্ঠটা একটু হয়েছে ঠান্ডা লাগার কারণে, হয়তো শুনতে একটু কষ্ট হবে আপনাদের। তবে আমি একটু ছোট্ট করে একটু প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে। স্যার একটা জায়গায় বললেন যে অ্যাকিউট ডিজিজ আর ক্রনিক ডিজিজ, আমরা যে কোনো রোগী আসলেই আমরা অ্যাকিউট হিসেবে না ভেবে আগে ক্রনিক হিসেবে ভাবা উচিত, এরকম কথাটা মনে হয় বলছেন। যে আসলে আমরা কি তাই ভাববো যে যে কোনো রোগীকে আমরা আগে ক্রনিক হিসাবে আগে ভাববো, যে তার কোনো আগের কোনো সাপ্রেশন হয়েছে কিনা বা কোনো কোন কজেশনে রোগটা আসছে কিনা বা বংশগত কিনা, এগুলো আগে চিন্তা ভাবনা করবো কিনা? আমি কিন্তু সে কথা বলিনি, বোঝার ভুল হয়েছে। আমি বলেছি যে অ্যাকিউট ডিজিজটা হচ্ছে এক্সারবেশন অফ ক্রনিক মায়াজম। এবার আমি তাকে উদাহরণ দিচ্ছি, এটা ন্যাকটাইমুর আমাকে দেওয়া হয়েছে একজনকে, দেওয়ার পর সে কিন্তু সার্বিকভাবে সব কিছু উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার পরে তার হয়তো একটা কোনো অ্যাকিউট কন্ডিশন এসছে, তখন আমরা কি করবো? অ্যাকিউট মেডিসিন দেবো? সেটা যে দেওয়া যাবে না কথা বলিনি। আমার প্রয়োজনের উপরে সেই ওষুধের পোটেন্সিটা আমরা চেঞ্জ করে দিতে পারি, চেষ্টা করবো না দেওয়ার, সেরকম বাড়াবাড়ি কিছু না থাকে। কেন না, আপনার তো ওষুধটা দেওয়ার পর তো 6 মাস কি 4 মাস তো দারুণ কাজ করেছে, ভাইটাল ফোর্সের অবস্থাটা আগের থেকে অনেক বেটার হয়েছে। আপনি তাকে ভাইটাল ফোর্সের উপর ছেড়ে দিন, সেটাকে বোঝার চেষ্টা করুন। এবার তারপরে যদি স্যার তার যদি অ্যাকুট কন্ডিশনে যদি একদম ক্লিয়ার কাট কোনো মেডিসিন পরবর্তীকালে আরো বেশি বাড়াবাড়ি করলো, ইন্ডিকেট দিচ্ছে, তখন তো আপনাকে ওষুধ দিতেই হবে। ইন্ডিকেশন করলে পরে অ্যাকুট ক্রনিক মেডিসিন বলে ব্যাপারটা কিছু নয়। আমরা অ্যাকুট ক্রনিক ভাগাভাগি করি। আমরা প্যারালাইসিস কেসেতে অ্যাকোনাইট দিচ্ছি, প্যারালাইসিস কেসে অ্যাকোনাইট দেওয়া আছে, তাতে তো রেজাল্ট আসছে। মানে ওইটাও ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনার রোগের অবস্থাটা কোন স্টেজে ছিল, তার পারিপার্শ্বিক অবস্থাটা কি ছিল, সেই সময় সিম্পটোম্যাটোলজি কি ছিল, এইগুলো দেখে নিয়ে আপনাকে ওষুধটা দিতে হবে। এবং আমি দেওয়া যাবে না কথাটা বলি, প্রয়োজন হলে অবশ্যই দিতে হবে। এবং আরেকটা মজার ব্যাপার বলছি, এই যে আমরা ক্রনিক ডিজিজ, এই যে আমরা ইয়েগুলো কি বলে ডিপ অ্যাক্টিং যে ড্রাগগুলো আমরা সাধারণ জ্বরের ক্ষেত্রে আমরা দিচ্ছি, তো কোনো অসুবিধা নেই। আপনি একটু পড়ে দেখুন, নিউমোনিয়ার চ্যাপ্টারগুলো পড়ে দেখুন, কেন যারা আছে তারা কি ওখানে সালফারের লাইকোপোডিয়ামের মতো পেশেন্ট ডিপ অ্যাক্টিং ড্রাগগুলো কিন্তু ওখানে তারা দিচ্ছে, রিপিটেড ডোজে দিচ্ছে, পড়ে দেখুন। তাহলে ব্যাপার হচ্ছে দেওয়া যাবে না বলে কোনো কথা নয়, দেওয়া অবশ্যই যাবে, কিন্তু কোন ক্ষেত্রেটা আপনি অ্যাকিউট হিসেবে সে ট্রিট করবেন, কোন জায়গাটা অ্যাকিউট হিসেবে করবেন না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস রাখতে হবে, অ্যাকিউট যে আমি কন্ডিশনটা যেটা আমি ডেভেলপ করেছি, সেইটা যদি আপনি কোনো মেডিসিন দিয়ে সাপ্রেস করে ফেলেন, তাহলে তো আপনার যে আরোগ্যের ক্রিয়াটাই তো বন্ধ হয়ে যাবে। আমি ঠিক এই কথাটা বলতে চেয়েছি। পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, পরিষ্কার হয়েছে স্যার। আরে বাবা, এই ভুল আমরা প্রচুর করেছি একটা সময়, এখন তো একটু দেখেছি বলে এখন এই ভুলগুলো আর করি না। একটা সময় প্রচুর হয়েছে আমাদের, চিন্তার কোনো কারণ নেই। ঝাড়ও খেয়েছি প্রচুর স্যারের কাছে। স্যার, একজন মেসেজ করে আমাদের ডক্টর আবু হানিফ মাহমুদ, উনি একটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে, দেখে নিচ্ছি, মেসেজটা দেখে নিচ্ছি স্যার। জি, আচ্ছা, ব্যাপার হচ্ছে যে ওষুধের পরিমাণ যদি বেশি হয়, পরিমাণ বলতে কি মাত্রা নিশ্চয়ই বোঝাতে চেয়েছেন, যদি এই কথাটা সত্যি হয়, বেশি হলে কি হবে, সেক্ষেত্রে অ্যাগ্রাভেশন হবে। অ্যাগ্রাভেশন হয় তো, কারণ এ তো আমাদের অ্যাকিউটিটি তো আমাদের হয়তো সঠিক হলো, এবার অ্যাগ্রাভেশন বেশি হবে, দীর্ঘদিন পেশেন্টটা কষ্ট পাবে। ওই জন্য মিনিমাম ডোজের কথাটা, এই মিনিমাম ডোজটা কিন্তু নির্দিষ্ট কোনো মাপ নয়, টোটাল পেশেন্টটাকে বুঝে করতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিয়েছি, দিলাম অ্যাডমিনিশন কজ রিপ্লেস করা, কয়েকদিন পরে সে অসুস্থ হলো। অ্যাডমিনিশন কজ মানে ছোট্ট করে একটু তাকে সামান্য একটু বকার মতন নিয়ে হলো, তাতেই সে অসুস্থ হয়ে পড়ে একটা বাচ্চা। তাহলে এই বাচ্চাটা হাইপার সেন্সিটিভ,
আর ওই বাচ্চাটা কিন্তু অতটা হাইপার সেন্সিটিভ না, ফলে সেখানে ড্রাগ পাওয়ার সিলেকশনটা সেখানে আপনাকে বুঝে করতে হবে। এইগুলো কিন্তু মাপ নেই কোনো নির্দিষ্ট, এগুলো আপনাকে করে দেখে দেখে শিখতে হবে, বুঝতে হবে। তবে আমি জায়গাটা বলে দিলাম। আরেকটা কি হচ্ছে, পাওয়ার কম হলে আপনার তো রোগ নাও সারতে পারে। কারণ ব্যাপার হচ্ছে পাওয়ার একটা ফ্যাক্টর, সিমিলিমাম শুধুমাত্র সিমটম সিমিলারিটি হলে পরে সিমিলিমাম হয় না। পাওয়ারটা যদি আপনার ঠিক না হয় আপনার তো কিছুই হবে না, আপনি ওষুধ দেবেন কারণ কোনো কাজ হবে না। পাওয়ারটা সিলেকশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এটা তো কেন থেকে বলেছেন এবং আমরাও বাস্তবে তা দেখি। বাস্তবে আমরা দেখি সবসময় পাওয়ারটা তো সিলেকশন অ্যাকুরেট করা তো সবসময় সম্ভব নয়। অন্তত দুনিয়া যাদের তাদের করতে করতে ধাক্কা খেতে খেতে শিখে যাবে, আস্তে আস্তে বুঝে যাবে ব্যাপার। যে তাহলে কি হলো, কম হলে কি হবে, আপনি সবকিছু ঠিক করলেন, কম হলো, তাহলে কি হবে? যেখানে আপনার ধরুন 1000 শক্তি লাগবে, সেখানে আপনি দিলেন 30 দিলেন, কাজ হবে না, কিচ্ছু হবে না। এবার যদি রিপিটেড ডোজ যদি দেন, তাহলে তো দেখা যাবে যে সেখানে কিছুটা একটু কম কম থাকবে, তারপরে আবার সেই ঝামেলা হবে। কারণ রোগ শক্তি সেখানে বেশি হয়ে যাচ্ছে। আমাদের নিয়মটা কি, আমাদের উইকার ডাইনামিক অ্যাফেকশন ইজ পারমানেন্টলি এক্সটিংগুইশড বাই স্ট্রঙ্গার ওয়ান, এটা তো আমাদের নিয়ম অর্গাননে। তার মানে কি, রোগ শক্তি থেকে ওষুধের শক্তি একটু বেশি হতে হবে। যদি কম হয় তাহলে কি হবে, খাবে না। বোঝাতে পেরেছি? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, আপনাকে একটা অনুরোধ করব, আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনি অর্গানন আর কেন্টের ফিলোসফিটা বারে বারে পড়ুন। শুনুন, হোমিওপ্যাথি কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, এটা উপলব্ধির বিষয়। আপনার জায়গাটা বলে দিতে পারে। রোগীটা তো আপনি দেখবেন, রোগীটা কিভাবে বলছে আপনি বুঝবেন, হ্যাঁ, তাকে কিভাবে ট্যাকেল করবে সেটাও আপনাকে বুঝতে হবে। এই জন্য বারবার বলছি, এইটা ভালো করে পড়ুন। এই বইগুলো ভালো করে না একবার পড়লে হবে না। আমি তো এখন তো অর্গানের উপর, এই আরোগ্যের উপর লেখালেখি করছি, বহুদিন ধরে লেখালেখি করছি। ওটা আমার এই ইয়েতে নেই, অন্য একটা গ্রুপে আছে আমার। ওটা হচ্ছে, হ্যাঁ, অমরনাথ চক্রবর্তী, হ্যাঁ অমরনাথ চক্রবর্তী বাংলায় যেটা লেখা আছে সেইগুলো আমি লিখে যাচ্ছি নিয়ত। সত্যি কথা বলছি, এই পৌর বয়সে এসেও যখন অর্গানন পড়ছি তখনও দেখেছি আমার অনেক কিছু শেখা হয়, আমি বুঝতে পারি। এইটা হচ্ছে বাস্তবতা। অর্গানন হচ্ছে হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ রচনা। তার মতো মেধাসম্পন্ন লোককে আমরা 2-4 বার পড়ে বুঝবো কি? সত্যি কি সেই মেধা আমাদের আছে? আমরা তো সাধারণ চিকিৎসক। আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম, এবং এই ফিলোসফি বইগুলো আগে পড়তে হবে। এগুলো পড়ার পর এই বেসটা তৈরি করতে হবে, মানে আক্রমণের পলিসিটা জানতে হবে। ওই যে দেখছেন না, যুদ্ধ হলে কি করে, পলিসি থাকে না। একজন সেনানায়ক অল্প সৈন্য নিয়েও জিতে যায়। কি করে জিতে যায়? পলিসির জন্য। এই পলিসিটা আপনাকে ঠিক করতে হবে। পলিসিটা করতে গেলে আপনাকে কিন্তু ফিলোসফিটা বুঝতে হবে। নাহলে আপনার কাছে অনেক জ্ঞান আছে, আপনি অনেক সাবজেক্ট জানেন, আপনি প্যালিয়েশন সাপ্রেশন করবেন বেশি। যেটা আমাদের আর্লি লাইফে হয়েছে, তখন বুঝতে পারতাম না। বুঝতে পারার পর থেকে পরিবর্তন শুরু হলো। এখন তো এখনো হয়ে যায় মায়ের সাথে, হয়ে গেলে খুব কষ্ট পাই ভেতরে ভেতরে। তখন অপেক্ষা করা ছাড়া তো কিছু করার নেই, কি করবো। ধন্যবাদ। আমি বোঝাতে পেরেছি কি আপনাকে? জি স্যার, জি স্যার, উনি বুঝতে পেরেছে। ওনার যেহেতু নেটে একটু সমস্যা হচ্ছে, উনি রিয়েক্ট করেছে। অথেন্টিক বইগুলো পড়ুন। সবচেয়ে বেটার হচ্ছে ইংরেজিতে পড়া। বাংলায় অনুবাদে শুনুন, আমাদের দেশে অনেক লেখক আছে যারা নিজেরা হোমিওপ্যাথি করেন না, চেম্বারে উল্টোপাল্টা করেন, অথচ বই লিখেছেন, পণ্ডিত হয়ে গেছে। এরকম বহু পণ্ডিত আছে, নাম বলাটা আমার পক্ষে অসুবিধাজনক, আমি বলবো না। আপনি নিজে পড়ুন, একটু পরিশ্রম করে পড়ুন। শুনুন, আমার প্রথম জীবনে আমি ইংরেজিতে খুব কাঁচা ছিলাম, হ্যাঁ, তা এখনো কাঁচা আছে। এখন আমি মানিকলাল স্যারের কাছে শিখি ইংরেজি, আমার কোনো লজ্জা নেই। আমি ইংরেজিতে লেখালেখিও করি, তবু বলি আমি কাঁচা আছি। আমি তো বুঝতে পারছি কোন জায়গাগুলো গন্ডগোল আছে। ফলে ব্যাপার হচ্ছে, শেখার তো বয়স নেই। আপনারা ইংরেজি বইটা, মেন বইটা পড়ুন, পড়ার পর অথেন্টিক বাংলা অনুবাদক যদি পান তবে তাকে পড়বেন, আদারওয়াইজ পড়বেন। তবে আগেকার লেখকগুলো যারা ছিল তারা ইংরেজিটা ভালো জানতেন। আগেকার লেখক যারা ছিল তাদের বইগুলো পড়তে পারেন, তাদের বইগুলো কিন্তু ভুলভাল কম আছে। এখনকার লেখক যাচ্ছে তাই অবস্থা। ডক্টর এ.কে. সরকার সাগরদা, আপনি? জি, ধন্যবাদ সবাইকে।
স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি হোমিওপ্যাথি চিকিৎসক হবার দরুন ক্যালিয়েশন সাপ্রেশন কিভাবে এড়াবো? অনেক সময় দেখা যায় স্যার কেস টেকিং করতে গেলে অর্ধ সিমিলিমাম হচ্ছে, তখন মেডিসিন দিচ্ছি, পেশেন্ট কিন্তু মজা পাচ্ছে বা আরাম পাচ্ছে, ধীরে ধীরে সে অনেকটাই স্বস্তি পাচ্ছে। তার কোনো কিছু হয়তো বা বলা বা আমার বোঝার ভুলের কারণে মেডিসিনটা ভুল হলো, এই ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা জরুরি? তার রেকর্ডটা করার পর তার যেগুলো এক্সাইটিং কজ বা মেনটেনিং কজ যেখান যেখান থেকে হতে পারে সেই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। যদি না করতে পারো পেশেন্ট ছেড়ে দিতে হবে। আর এটা তো এর আগে তো আমি ক্লাসে তো হ্যানিম্যানের নির্দেশ তো আমি ক্রনিক ডিজিজ পরে থেকে হ্যানিম্যান তো বলেছেন ত্যাগ করে পেশেন্ট ছেড়ে দিতে বলেছেন হ্যানিম্যান। যেখানে মেনটেনিং কজ তুমি দেখো স্বামী স্ত্রীর মধ্যে তো দিন রাত ঝগড়া হচ্ছে, তুমি তাকে সারাতে পারবে যতই সিলেকশন করো না কেন? তার স্বামীকে ডেকে ফোর্সকে বলতে আপনি এগুলো কি বন্ধ করতে পারবেন, তাহলে আমি চিকিৎসা করবো, নাহলে করবো না, ছেড়ে দাও। তোমার 3 ঘন্টা কি 2 ঘন্টা পরিশ্রম করে ইয়ে করে ছেড়ে দাও, কিচ্ছু হবে। এবার তারপরে যদি তার স্বামী যদি চৈতন্য হয় তখন সে বলে স্যার যা আবার হয়ে গেছে আপনি বলুন, আমি এবার আস্তে আস্তে চেষ্টা করবো। তখন তাকে বলতে হবে যে আপনার কিন্তু এইরকম আচরণের জন্য আপনার চিকিৎসা দরকার। আপনি যদি দুজন মিলে চিকিৎসা করলে পরে এটা খুব বুঝে করতে হবে, নাহলে ভাবে ডাক্তার রোগী ঠান্ডা করছে। মানুষের কথাবার্তা তো পুরো গন্ডগোল, বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারদের সম্পর্কে। এটা যদি করতে পারো অসুবিধা কিছু হবে না। সবসময় মেনটেনিং কজ আর এক্সাইটিং কজটা জানতে হবে, এবং সেটা পাবে কোথা থেকে? তার ফ্যামিলি রিলেশন, তার সামাজিক রিলেশন, তার লাইফ স্টাইল, এই জায়গাগুলো বুঝতে হবে। একটা ঠান্ডার সর্দি কাশির ধাতের পেশেন্ট তুমি দেখছো, সে খুব বাধ্য, তুমি যা বলবে সব শুনবে, সে রাত্রিবেলা এসি ছাড়া ঘুমোবে না। তুমি তাকে সারাতে পারবে? তুমি সারাতে পারবে? তুমি যদি স্টেটলি যদি ওইটা না বলো তুমি সারাতে পারবে না। এমন পেশেন্ট আমি বহু পেয়েছি, বিশেষ করে যারা একটু বড় ঘরের ইয়ে থেকে আসে, তারা কি করে আজকাল কি করে বিভিন্ন রকম সব ইয়ে হয়েছে না, বাত হয়েছে না, বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে বাত করে, বিভিন্ন রকম সুগন্ধি দিয়ে, একটা নাম আছে ওর একটা, হ্যাঁ, এই বাতগুলো তারা করে স্কিনটাকে ঝকঝকে রাখার জন্য। তাদের তুমি সারাতে পারবে ওষুধ দিয়ে? তাদের তো স্কিন ডেভেলপ করবে না তুমি ওষুধ দেওয়ার পর। তার লাইফস্টাইলটা জানতে হবে কোন লেভেল থেকে আছে। অ্যানিম্যান তো ধনী লোকেদের তাড়াতে বলেছে, তারা তোমার কথা শুনবে না। আমি তো একটু স্যার অর্ধ সত্য বলে, সম্পূর্ণ কিছু বলতে চায় না, চাপিয়ে যায়। তারপরে দেখা যায় ওষুধ কাজ করতেছে, কাজ করতে করতে একটা টাইম দেখা যায় যে না, আটকে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার চিকিৎসক হয় এইগুলা আমি বহু চেষ্টা করছি স্যার। যেমন তুমি আটকে যাও, আমি আটকে যাই। বিগত দিনে বলছি স্যার যে আমার লাইফে আমি 16-17 বছর 18 বছর যেটুকুনি প্র্যাকটিস করছি, চর্মরোগ আমি সম্পূর্ণ কিওর করতে পারিনি। আমার হয়তোবা এই দীর্ঘ লাইফে 2-1টা ভালো করতে পারছি, আর বেশি ক্ষেত্রেই ব্যর্থতার গ্লানি আমাকে বয়ে বেড়াতে হয়েছে, এখনো প্রতিনিয়ত হয় স্যার। এই ক্ষেত্রে আমি খুব সতর্কতার সহিত আগাইছি, কিন্তু তারপরেও দেখা গেছে যে আমার ঔষধ সিলেকশনে ভুল হয়েছে, বা আমার হোক বা পেশেন্টের মুখের কথার হোক, কোনো কিছুতে গ্যাপ থেকে গেছে। এই ক্ষেত্রে পেশেন্ট তাড়িয়ে দিছে, আবার ঘুরে আসছে অনেক পেশেন্ট, কিন্তু তারপরেও কোনো ফল পাইনি। তুমি ঠিক জায়গাতেই আছো, তুমি প্ল্যাটফর্মটা তোমার ঠিক জায়গাতে আছে, এইটাই বাস্তব। আমি স্কিন ডিজিজ আমরা চট করে সারাতে পারি না, ফ্যাক্ট। তবে আমার বহু পেশেন্ট আছে জানো, তারা স্কিন ডিজিজটাকে উপভোগ করে, বলে যে যেরকম ডাকে আর কি, দাদু তুমি যা দিয়েছো চুলকে বহুত মজা পাই। আমি তাহলে সারি নে, ও বাবা তুমি আমাকে ওইটা বার করে দিয়ে আমাকে যে রোগ থেকে সারিয়েছি ওই রোগ ভোগ করার থেকে এটা অনেক আনন্দ দেবে, অনেক আরাম পাওয়া যায়। এই যে কাউন্সিলিং করে তাকে এই জায়গাটায় আনতে পেরেছি, এই জায়গাটা তুমি একটু চেষ্টা করতে পারো। এটাকে চাপা দিলে আপনার এই হবে, আপনি রাজি থাকেন তাহলে চিকিৎসা করবো এবং সেরে যেতেও পারে। স্কিন ডিজিজ সম্পর্কে হ্যানিম্যান কি বলে সেখানে, ওই যে ইয়ের মধ্যে আলোচনা করেছিলাম, মেন্টালের সঙ্গে একটা সম্পর্ক আছে। আমি ক্রনিক ডিজিজ যে আমার যে কোন ভিডিওটাই বলেছে আমি বলতে পারবো না, আমি তো পড়ে পড়ে তোমাদের আলোচনা করেছি। হ্যানিম্যান তো ওই কথাটা বলেছেন, পরে তোমাকে তখনই দেখতে হবে মেন্টাল সাইডে তার কোথায় গন্ডগোলটা আছে, সেই জায়গায় দূর করা যাবে কিনা। যদি দূর না করা যায় তুমি বলে দেবে না, দূর না করে সারাতে পারবে হবে না।
তুমি ঠিক জায়গাতে আছো, তোমার সারছে না এটা, তুমি সৎ হয়ে আছো, সেই জন্য এই কথাটা বলছো। সব তো সারিয়ে দেয় এক ওষুধে, এক ডোজে সেরে যায়, 2 ডোজে সেরে যায়, আমি তো ভয়ে মরি। ঠিক জায়গায় আছো, চিন্তার কোনো কারণ নেই, তোমার এই জায়গাটা থেকে উন্নতি হবে। তোমার তুমি বসতে থাকো, তোমার উন্নতি অবশ্যই হবে, তুমি সারাতে পারবে। এখন আমরা পারছি, সবাইকে পারছি তা তো না। আমি একটা সোরাইসিসের কেস জানো, আপনার ম্যারেজ থেকে সোরাইসিস শুরু হয়েছে, গোটা গায়ে ভর্তি হয়ে গেছে, মুর্শিদাবাদ থেকে এসছে। সেই পেশেন্টটাকে আমি কি দিয়েছি? আমি দিয়েছি মেডোরিনাম 01 একটা দানা দিয়েছি। সে 2 মাস পরে আসলো, স্টিল নাও অ্যাক্টিং, সে অনেক বেটার আছে। প্রথমে দিন 20-25 প্রচন্ড বেড়েছিল, এখন সে বাড়াগুলো কমে গেছে, অন্যগুলো চুলকানিটা অনেক কম আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মেনটেনিং কজও কিছু আছে, সেটাকে আবার বুঝিয়েছি, বুঝিয়ে তাকে চলতে বলেছি। সে যদি করে তাহলে সারবে না, সারবে না। আমি তো সুযোগটা পেয়ে গেছি, যেই বলেছে যে যেই কমেছে, আমরা হ্যাঁ কমেছে, কিন্তু সারাতে গেলে আপনাকে আপনার জীবনযাত্রা পাল্টাতে হবে। প্রথম দিন তো টুকটাক করে একটু বলেছি, তুমি ওই সুযোগটা নেবে। এই তো কম আছে, কিন্তু আপনি যদি জীবনযাত্রা যেভাবে বলছি সেভাবে যদি না চলে, এই কমটা ঠিক হবে না, ও আটকে যাবে, আবার হয়ে যাবে। জীবনযাত্রা এইভাবে চলবে, এইভাবে ব্যবহার করবে লোকের সঙ্গে, শেখাতে হবে বাচ্চাদের সঙ্গে, তার বউয়ের সঙ্গে, স্বামীর সঙ্গে। এই জায়গাটা পরিবর্তন না করলে তুমি জীবনেও কিছু করতে পারবে। আমাদের এই জায়গাগুলো খুব অসুবিধা। বড় চাকরির ক্ষেত্রে তার বস তার উপর গন্ডগোল করছে, তার একটা মেয়ে আছে, অন্যরকম ধান্দা করছে, তুমি তাকে সারাতে পারবে? সে তো সবসময় ভয় কাটাচ্ছে, যতই ওষুধ খাবে সারাতে পারবে না। মানে এই জায়গাগুলো খুব মুশকিল। কাউন্সিলিং করে তাকে যদি পাল্টা ব্যবস্থা নিতে বলতে পারো, সাহস যদি তার থাকে, তাহলে সে করবে। কিছু ভয় পাচ্ছে যে চাকরিটা চলে যায়, সংসারটা চালাবো কিছু। কিন্তু মানুষের অনেক ধরনের অসুবিধা আছে বাবা, সব কিছু সারাতে পারবো এটা আশা না করাই ভালো। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ডক্টর রঘুনাথ ঘোষ স্যার, আপনি কি এখন শুনছেন? আপনি কিছু বলবেন? ডক্টর রঘুনাথ ঘোষ স্যার, স্যার আছে বাট শুনছে না। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আমরা ক্লাসটা এখানে শেষ করতে চাই। আজকের সার্বিকভাবেই আজকের টোটাল ক্লাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। স্যারের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সবাই উপভোগ করেছি আজকের ক্লাস। আমরা আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমি সঞ্চালক হিসেবে স্যারকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমাদেরকে স্যার এভাবে করে আরও শিখাবেন, আমরা স্যারের কাছে শিখতে সবাই আগ্রহী। স্যারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকে আমাদের সাথে ছিলেন, যারা প্রশ্ন করেছেন, যারা শুনেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাই আজকের ক্লাস। স্যার শেষ করি? স্যার শেষ করব? ঠিক আছে, হ্যাঁ শেষ করি। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকলে আবার সামনের মাসে ক্লাস নেব। আমি বিদায় নিলাম। জি স্যার, জি স্যার, স্যার ঠিক আছে, আল্লাহ হাফেজ।